প্রাণপ্রিয় গন্তব্যে এসে সিএনজি থামল। শৈশবের সবচেয়ে সুমধুর সময়গুলো চোখের সামনে যেন ভেসে উঠতে লাগল ক্রমশ। বুক ফেটে কান্নারা যেন হুড়োহুড়ি করতে লাগল। বিষণ্ণ মনে গাড়ি থেকে নামলাম। পুরো রাস্তা জুড়ে শুধু বিষণ্ণতা অনুভব হয়েছে আমার। সবকিছু এখনো আগের মতোই আছে। তবে রাস্তাঘাট, ঘর বাড়িগুলো ঘষে মেজে নতুন হলেও প্রকৃতি কেমন যেন নিপ্রাণ হয়ে গেছে। রাস্তার দুই পাশে পুকুরগুলি আজও থাকলেও তারা তাদের রূপ যৌবন একদম হারিয়ে ফেলেছে। পূর্বের ন্যায় টলটলে পানিতে ভর্তি পুকুরগুলি আর নেই। পুকুরে নামার মতো কোনো ঘাটও দেখতে পেলাম না। খুব যে অযত্নে পড়ে আছে পুকুরগুলি তার বহু দিক চোখে পড়ল। সময়ের সাথে সাথে তাদের প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে আজ। আধুনিকতার ছোঁয়া ঘরে ঘরে ছড়িয়ে পড়ার জন্য আজ আর কারো পুকুরের প্রয়োজন হয় না। একটা সময় শুভ্র আর আমি প্রতিদিন এই পুকুরগুলিতে ঝাঁপিয়ে বেরিয়েছি। কানায় কানায় টলটলে পানিতে পরিপূর্ণ পুকুরগুলো যেন ঘোলাটে গন্ধযুক্ত পানিতে আজ নিজের সৌন্দর্য হারিয়ে ফেলেছে। পুকুরগুলো দেখে বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সামনে লক্ষ্য করতেই চোখে পড়ল সেই প্রাণপ্রিয় বাড়িটা, শুভ্রদের বাড়ি। রাস্তা থেকে নেমে একটা বড় উঠোন। উঠোনের পাশে প্রথম বাড়িটা শুভ্রদের, তারপর এক বাড়ি পর খালামুনির বাড়ি। সবাই একই পরিবারের হলেও সবার বাড়ি আলাদা আলাদা। শুভ্রদের খাড়া টিনের আধাপাকা ইটের বাড়িটা এখন আগের মতো নেই। মেজে ঘষে রং করে একদম নতুন হয়ে উঠেছে। তবে সবকিছুর মাঝে আমি থমকে গেলাম যখন বাড়ির সামনে গাঢ় সবুজ আর সাদা রঙের একটা বাইক দেখতে পেলাম। নিঃসন্দেহে মন বলল এইটা শুভ্র বাইক। কারণ ফেসবুকে শুভ্র এই বাইকে চড়ে কিছু ছবি দেখেছিলাম। শুভ্র এখানে আছে ভেবে কেমন অস্বস্তি ফিল হতে লাগল। আজ যদি সেই দিনের ঘটে যাওয়া কিছু অবান্তর ঘটনা না ঘটত, তবে এভাবে অস্বস্তি নিয়ে কি ছটফট করতাম। ছুটে গিয়ে দাঁড়াতাম শুভ্রর সামনে। হাজারো কথার, অভিযোগের ঝুলি নিয়ে বসতাম তার সাথে। তবে এখন এটা আর সম্ভব নয়। কেউ না জানুক ছোট খালু, তার ভাই বিষয়টা জানে। শুধু কি জানে, যা নয় তাও জানে। তাই কষ্ট হলেও মন থেকে চাইছিলাম যেন না দেখা হয় শুভ্রর সাথে। কথাগুলো ভেবে বিষণ্ণ মনে খালামুনির বাড়ির সামনে দাঁড়ালাম। বাড়ির সামনে অনেক মানুষের ভিড় দেখতে পেলাম। পুরনো মাটির বাড়ির বারান্দায় শুভ্র দাদুকে খাটিয়াতে করে রাখা আছে। আমি মাথা নিচু করে আগে খালামুনির বাড়ির মধ্যে প্রবেশ করলাম। আব্বু, ভাইয়া, আম্মু বাহিরেই সবার সাথে কথা বলতে লাগলেন। আমি একাই বাড়িতে প্রবেশ করলাম। রাইসা আমাকে দেখে ছুটে এলো। জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। ওর কান্না দেখে কেন জানি না চোখ ভিজে উঠল আমারও। অনিচ্ছা সত্ত্বেও নিঃশব্দে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল গাল বেয়ে। রাইসার মাথায় হাত বুলিয়ে ওকে সোফার উপর বসালাম। মাথার হিজাব খুলতে খুলতে জানালার বাহিরে চোখ পড়তেই বুক ধক করে উঠল। বাহিরে দাঁড়িয়ে থাকা কিছু ছেলেদের মাঝে শুভ্রকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। প্রায় 12 বছর পর সচোখে শুভ্রকে দেখলাম। অনুভূতি ঠিক কি তা নিজেও উপলব্ধি করতে পারলাম না। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। জানালার আরো কাছে গিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করলাম। সত্যিই ওটা শুভ্র কি না। তবে আমার মনে হলো ওটাই শুভ্র। এক নজর দেখে চোখ ফিরিয়ে নিলাম। আয়নার সামনে দাঁড়িয়ে হিজাব খুলে বোরখা খুললাম।
ব্যাগ থেকে ওড়না বের করে বড়দের মতো মাথায় বড় ঘোমটা দিয়ে চাদরের মতো গায়ে জড়িয়ে নিলাম। মুহূর্তেই আম্মু এসে ঘরের মধ্যে ঢুকল। তাড়া দিয়ে বলল, চল চল, দেখবি নাকি রাইসার দাদুকে? জানাজার জন্য নিয়ে যাবে এখন। আম্মুর কথায় রাইসার হাত ধরলাম। রাইসা এখনো হিচকি তুলে তুলে কেঁদে যাচ্ছে। দাদুকে শেষবারের মতো দেখানোর জন্য রাইসাকে নিয়ে আম্মুর পিছনে পিছনে বাহিরে বেরিয়ে এলাম। ছোট থেকে দাদু দাদির আদর পাইনি আমি। এমনকি উনাদের দেখার সৌভাগ্যও হয়নি আমার। ছোটবেলায় যখন এখানে আসতাম, রাইসা তখন 2 বছরের হবে হয়তো। দাদু আমাদের খুবই ভালোবাসতেন। কখনো রাইসা, শুভ্র আর আমাকে আলাদা চোখে দেখতেন না। খুবই স্নেহ করতেন আমাদের। দাদুর ভালোবাসা কেমন, সেইটা এই দাদুর থেকে যা একটু পেয়েছি, সবচেয়ে বেশি মনে হতে লাগল। দাদুকে যখন দাদু বলে ডাক দিতাম, দাদু খুব সুন্দরভাবে উত্তর দিতেন, জি দাদু। কথাটা মনে হতেই সশব্দে কেঁদে দিলাম। শেষবারের মতো দাদুর মুখটা দেখে খুবই কষ্ট অনুভব হলো আমার। রাইসা ও ডুকরে জড়িয়ে ধরল আমার। আমিও ফুপিয়ে কেঁদে উঠলাম। আশেপাশে পরিচিত সবাই আমাদের পাশে দাঁড়ালেন। একজন মধ্যবয়স্ক মহিলা এসে আমাদের একটু দূরে নিয়ে গিয়ে চেয়ারে বসতে বললেন। এতদিন পর প্রিয় শহরে এসে এত এত স্মৃতির মায়, কতদিন ধরে খুঁজে চলা মানুষটার দেখা পেয়েও কথা বলতে না পারা, দাদুর চলে যাওয়া সব মিলিয়ে যেন বুক ফেটে কান্না পেতে লাগল। কিছুতেই যেন কান্না থামে না আমার। আশেপাশে একে ওকে কিছু কথা বলতে শুনতে পাচ্ছিলাম। তারা আমাকে নিয়ে বলছিলেন, কাঁদবে না, ছোটবেলায় যে খুব আসতো এখানে। চাচা নিজের নাতনির মতো ভালোবাসাতো মেয়েটাকে। কতদিন আসে না মেয়েটা, কাঁদবেই তো। জানাজার জন্য দাদুকে নিয়ে যেতে লাগলো সবাই। রাইসা উঠে সামনে এগিয়ে যেতে লাগল। আমি ওর পাশে এসে দাঁড়ালাম। রাইসার কান্নার মাত্রা একটু কমেছে। আমিও এখন একটু স্বাভাবিক হয়েছি। হঠাৎই দেখলাম একটু দূরে রাস্তার ধারে দুটো ছেলের সাথে দাঁড়িয়ে শুভ্র আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। মুখটা কেমন মলিন দেখালো ওর। আমি এক পলক দেখে নজর সরিয়ে নিলাম। এমন একটা ভাব করলাম যেন ওকে চিনতেই পারিনি। রাইসার হাত ধরে বাড়ির ভেতরে চলে আসলাম। কেমন যেন দম বন্ধ কর অনুভূতি হতে লাগলো আমার। ঠিক করলাম আর বাহিরেই বের হব না। যতক্ষণ আছি ঘরের মধ্যেই থাকব। একদম বিকেলে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে শুধু বের হব। তবে কথাগুলো নেহাতই আমার মুখের আর মস্তিষ্কের ছিল। তবে মনের কথাগুলো যেন মনেই রেখে দিলাম। নিজেই নিজেকে এড়িয়ে চলতে লাগলাম। কেন জানি না উনার কথা খুব মনে হতে লাগল। উনি যদি আসতেন তাহলে সবচেয়ে ভালো হতো। আমার চোখ দেখেই সব বুঝে ফেলতেন। আমার চাওয়া পাওয়াগুলোকে গুরুত্ব দিতেন। ইচ্ছেগুলো বুঝি পূরণ করে দিতেন নিমিষেই। কারণ উনার মতো আমাকে বোঝে এমন দ্বিতীয় কেউ নেই। আমার নিজের মানুষ, আমার জীবন সঙ্গী, আমার মানসিক শান্তি, আমার ভালো থাকার কারণ, আমার প্রিয় অর্ধাঙ্গ। আপনি ছাড়া সত্যি আমি অপরিপূর্ণ। দুপুরের খাবারের জন্য খালু এসে ডেকে গেলেন আমাদের। শুভ্রদের বাড়ির সামনে উঠোনে খাবার ব্যবস্থা করা হয়েছে।
খোলা জায়গায় মাটির উপর পার্টি বিছিয়ে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আম্মু, আমি, রাইসা আর ভাইয়া দাঁড়িয়ে আছি। সবাই হুড়োহুড়ি করে বসে পড়ছে মাটিতে। আম্মুর কানে কানে আমি শান্ত স্বরে বললাম, আম্মু, এইখানে বসে আমি খেতে পারবো না। চুড়িদার সালোয়ার পরে বসতে সমস্যা হবে। তোমরা খেয়ে নাও। আমার কথায় আম্মু আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকালেন। ঠিক কি বলবেন বুঝে উঠতে পারলেন না হয়তো। রাইসাও আমার সাথে তাল মিলিয়ে একই কথা বলল। আমাদের কথার মাঝে পিছনে থেকে মেয়েলি কণ্ঠে কে যেন বলে উঠলেন, আমাদের বাড়িতে চলো, ওইখানে ডাইনিং টেবিল রয়েছে। এখানে খাওয়ার দরকার নেই, চলো। কথাগুলো কানে আসতেই আমরা সবাই পিছনে তাকালাম। মধ্যবয়সী সুন্দর একজন মহিলাকে দেখতে পেলাম। খুব চেনা চেনা লাগলেও ঠিক চিনে উঠতে পারলাম না। তবে আম্মু উনাকে সালাম দিলেন। ভাবি বলে সম্বোধন করে উনার পিছনে হাঁটতে লাগলেন। আম্মুকে অনুসরণ করে আমরাও এগিয়ে গেলাম। আশ্চর্য হলাম ঠিক তখনই, যখন আন্টিটা শুভ্রদের বাড়ির ভেতর প্রবেশ করলেন। এতক্ষণে বুঝতে পারলাম উনি শুভ্র সৎমা। ছোটবেলায় একবার দেখলেও উনাকে মনে নেই আমার। বাড়ির মধ্যে প্রবেশ করে দেখলাম পুরো বাড়ি আগের চেয়ে অনেক বদলে গিয়েছে। আগের মতো পুরনো নেই। সবকিছুতে আধুনিকতার ছোঁয়া রয়েছে এখন। তবে সবচেয়ে মজার বিষয় হল বাড়ির বারান্দায় 3টা বিড়ালের বাচ্চা দেখতে পেলাম। বাচ্চাগুলো একদম ছোট ছোট এবং কিউট কিউট। এত সুন্দর বাচ্চাগুলোকে দেখে মুহূর্তেই মনটা খুশি হয়ে উঠল। আদর করার উদ্দেশ্যে নিচু হয়ে নামলাম। একটা বাচ্চা তুলে আদর করতেই রাইসা উত্তেজিত গলায় বলল, আপু নিয়ে যাবে নাকি একটা বিড়ালের বাচ্চা? ওর কথায় মুচকি হেসে বিড়ালের বাচ্চার নরম তুলতুলে শরীরে গাল ঘষে আদর করলাম। ইচ্ছে থাকলেও নিতে পারবো না ছানাটা। ছোট থেকেই আম্মুর করা নিষেধ ছিল, কোনো প্রকার বিড়াল কুকুরের বাচ্চা যেন বাড়িতে না নিয়ে আসি, নয়তো তাদের সাথে আমাদের 2 ভাই বোনকেও বাড়ি থেকে বের করে দিবেন। সেই থেকে এই ইচ্ছেকে মাটি চাপা দিয়েছি আমরা। ভাবনার মাঝে আম্মু খাওয়ার জন্য ডাক দিলেন। চুপচাপ খাবার টেবিলের উদ্দেশ্যে পা বাড়ালাম। খাবার খেতে খেতে আম্মু আর আন্টির কিছু কথোপকথন শুনতে পেলাম। কথাগুলো এমন ছিল, 6 মাস হচ্ছে শুভ্র এখানে চলে এসেছে। আঙ্কেলের একমাত্র ছেলে শুভ্র। তাই গত বছর দাদু নাকি গিয়েছিলেন শুভ্র মায়ের কাছে, নাতিকে নিজের বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতে। আগেও বহুবার গিয়েও ফিরে এসেছে দাদু। তবে এখন শুভ্র বড় হয়েছে, নিজের অংশ বুঝে নেওয়ার সময় হয়েছে। তাই দাদু শেষবারের মতো গিয়েছিলেন। প্রথমে শুভ্র মা রাজি না হলেও পরে দাদু অসুস্থ হয়ে পড়াতে দাদুকে দেখতে আসেন শুভ্র মা। শুভ্র মায়ের সাথে শুভ্র বাবার এখনো ডিভোর্স হয়নি। দাদু দুজনকেই আলাদাভাবে বাড়ি করে থাকার জন্য বলেছিলেন। তবে শুভ্র মা রাজি না হলেও শুভ্রকে দাদুর কাছে রেখে যান। সেই থেকেই শুভ্র এখানেই রয়েছে। কথাগুলোর মাঝে ভাইয়া আর চোখে আমার দিকে তাকালেন। আমি চুপচাপ খেয়ে যাচ্ছি। আম্মু আর আন্টি এখনো তাদের আলাপচারিতা চালিয়ে যাচ্ছেন। আম্মু, শুভ্র এখন কিছু করছে কিনা, বিয়ে করছে কিনা, বিষয়গুলো জিজ্ঞেস করতেই আন্টি বললেন, বেসরকারি একটা কোম্পানিতে জব করছে নাকি শুভ্র, এবং 3 মাস আগে বিয়েও করেছে। বিয়ের কথা শুনেই খাওয়া বন্ধ হয়ে গেল আমার। 3 মাস হয়েছে শুভ্র বিয়ের শুনে আশ্চর্য হয়ে গেলাম। আরও আশ্চর্য হলাম যখন আন্টি বলল, প্রেম করে একা একা বিয়ে করেছে নাকি সে।
কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলাম। শুভ্র বিয়ে করেছে বিষয়টা স্বাভাবিক হলেও প্রেম করে বিয়ে করেছে বিষয়টা আমাকে ভীষণ ভাবাতে লাগল। আমার বিয়ের বয়স 4 মাস। শুভ্রকে যখন আমি 5 মাস আগে ফোন দিয়েছিলাম তখন ও বলেছিল ও সিঙ্গেল। শেষ যেদিন ওর সাথে ফোনে কথা হয় সেদিন কথার শেষে শুভ্র আমাকে আই লাভ ইউ বলেছিল। ও নাকি আমার প্রতি দুর্বল হয়ে পড়েছিল। ও নাকি ভালোবেসে ফেলেছিল আমাকে। এই কথাগুলো হয়েছিল প্রায় 3 মাস আগে। তাহলে এর মধ্যে প্রেম করে বিয়ে, এইটা কিভাবে সম্ভব? বিষয়গুলো ভেবে মাথায় জট পাকিয়ে গেল। হিসেব মিলাতে হিমশিম খেয়ে গেলাম। শুভ্র আমার সাথে গেম খেলেছে নাকি আমার অনুভূতিগুলো নিয়ে মজা নিয়েছে ও? বিষয়গুলো মাথায় ঘুরপাক খেতে লাগল। কিছুই বুঝে উঠতে পারলাম না আসলে ঠিক শুভ্র কি চেয়েছিল। পুরনো 2 তলা মাটির বাড়ির বাহিরে 12 বছর আগে পাতানো কাঠের লম্বা চেয়ারটা আজও রয়েছে। আমি আর রাইসা বসে আছি সেখানে। শুভ্র সম্পর্কে রাইসার কাছ থেকে আরও কিছু তথ্য শুনে আমি তো অবাকের চরম সীমায় পৌঁছে গেলাম। রাইসার ভাষ্য মতে শুভ্র নাকি আগে খুবই বখাটে ছেলে ছিল। কি সব ছাইপাশ খেত, এখনো নাকি খায়। একের অধিক মেয়েদের সাথে প্রেম করত। তবে এখন নাকি অনেকটাই বদলে গিয়েছে। কথাগুলো শুনে ভাবলেশহীন হয়ে গেলাম। নিজের প্রতি ধিক্কার হল। কেন এই রকম মানুষের জন্য অনুভূতি রেখেছিলাম ভেবে কষ্ট হল। আমার অনুভূতিগুলো নিয়ে মজা করেছে ও। কেন প্রকাশ করেছি আমার বন্ধুত্ব? কেন স্বীকার করেছিলাম 12 বছর ধরে খুঁজে চলেছি তাকে? নিজের প্রতি এক আকাশ সমান অভিমান হলো আমার। খুব করে ইচ্ছে হলো ওর সামনে গিয়ে বুঝিয়ে দিতে আমি আর ওর জন্য কষ্ট পায় না। ফুটবল নয় আমি ওর প্রতি। আমার দুর্বলতার কারণ, আমার ভালো থাকার কারণ, আমার ভালোবাসা শুধু একজনই। আমার সবকিছু উৎসর্গ শুধু তার জন্য। অযথা মিথ্যা একটা পিছুটান মনে রেখে আর কষ্ট পেতে চাই না। মুহূর্তেই নিজেকে কঠোর করলাম। সিদ্ধান্ত নিলাম সব অনুভূতিগুলো মাটি চাপা দিয়ে দিব। আমার অনুভূতিগুলো নিয়ে যে মজা করেছে, সুযোগ নিতে চেয়েছে, তার কাছে অনুভূতি প্রকাশ করে যে বোকামি করেছি, সেই ভুল আর দ্বিতীয়বার করতে চাই না। ইচ্ছে মতো ঘুরে বেড়াবো, ইচ্ছে মতো বাঁচব। কখনো যদি সামনাসামনি পড়ে যায়, সাধারণ একজন মানুষ হিসেবে যেটুকু প্রয়োজন ঠিক সেটুকু প্রকাশ করব। নিজেকে আর ছোট করতে চাই না। অনেক হয়েছে বোকামো, ভুল মানুষকে মনে রেখে যে ভুল করেছি তা আর করতে চাই না। কথাগুলো ভেবে জোরে একটা নিঃশ্বাস নিলাম। রাইসার হাত ধরে উঠে শেষবারের মতো গ্রোয়াম ঘুরে দেখার জন্য পা বাড়ালাম। উঠোনের পাশে শুভ্র সৎ মায়ের সাথে দেখা হল। উনি আমাকে উদ্দেশ্য করে বললেন, বাসায় যাও, শুভ্র এসেছে, দেখা করে এসো ওর সাথে। আন্টির কথায় মুচকি হেসে সামনের দিকে এগিয়ে যেতেই রাইসা হাত ধরে টান দিল। জোর করে শুভ্রদের বাড়ির দিকে নিয়ে যেতে চেয়ে বলল, চল আপু, দেখা করে আসি ভাইয়ার সাথে। কথাটা বলে রাইসা হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলেন। আমি ধীর স্বরে যাব না বললেও ও যেন শুনতে পেল না। দরজার কাছে গিয়ে দাঁড়াতেই শুভ্র ছোট বোন আমাদের দেখে বললেন, ভাইয়া নেই, বাহিরে গেল এক্ষুনি। মেয়েটার কথা শুনে তাসিল্যের হাসি হাসলাম। মনে মনে বললাম, আল্লাহ চাইছে না বুঝি আমাদের দেখা হোক। তবে তাই শ্রেয় ভেবে আশেপাশে ঘুরে দেখতে লাগলাম। রাস্তার পশ্চিম পাশে একটা প্রাইমারি স্কুল ছিল। রাইসাকে সাথে করে সেই স্কুল দেখতেই এগিয়ে গেলাম।
সব কিছুর মতো স্কুলটাও পরিবর্তন হয়েছে অনেক। মাঠের মধ্যে প্রবেশ করতেই রাইসা চেঁচিয়ে বলে উঠল, আপু ওই তো শুভ্র ভাইয়া। কথাটা বলেই হাত ধরে জোরে জোরে হাঁটতে লাগল। নিজেকে একদম স্বাভাবিক রাখার চেষ্টা করে এগিয়ে গেলাম। স্কুলের সিঁড়িতে মাথা নিচু করে বসে মোবাইলে সময় কাটাচ্ছে ও। শুভ্র সামনে গিয়ে রাইসা ডাক দিল, শুভ্র ভাইয়া, দেখো চিনতে পেরেছ? নিরুপমা আপু। রাইসার কথায় শুভ্র মুখ তুলে রাইসার দিকে তাকিয়ে আমার দিকে এক পলক তাকাল। চাউনিটা কেমন যেন নিষ্প্রাণ লাগল। আমি খুব স্বাভাবিক থাকার ভঙ্গিমায় মুচকি হেসে শান্ত স্বরে বললাম, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? আন্টি কেমন আছে? শুভ্র আমার কথায় অসহায় দৃষ্টিতে তাকিয়ে ছোট্ট করে উত্তর দিলেন, ভালো আছে ওরা। পুনরায় আমি হাসি মুখে খুব স্বাভাবিকভাবে বললাম, ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন। আসি। কথাগুলো বলে দ্রুত রাইসার হাত ধরলাম। যত দ্রুত সম্ভব লম্বা লম্বা পা ফেলে এগিয়ে চলতে লাগলাম। একটা বারের জন্যেও পিছু ফিরে তাকালাম না। তাকাতে চাইও না আর। ভুল মানুষকে মনে রেখে এতদিন শুধু কষ্টই পেয়ে গেছি। অযথায় এতগুলো বছর ছটফট করেছি। ভুলকে জীবন থেকে চিরতরে মুছে ফেলতে চাই। পিছুটানহীন সুন্দর একটা জীবন চাই। হুটহাট তাকে মনে করে বিষণ্ণতা চাই না। ভুল যেহেতু নিজে করেছি, সেই ভুল নিজেই শোধরাতে চাই। শুধু পাশে চাই। প্রাণপ্রিয়, আমার, একান্ত আমার মানুষটাকে। উনি পাশে থাকলে জীবনে দ্বিতীয় কিছুর আমার আর প্রয়োজন নেই। অগণিত বার ফোন দেওয়ার পরও যখন উনি ফোন রিসিভ করলেন না, সশব্দে ডুকরে কেঁদে উঠলাম আমি। একে তো সারাদিন খুবই বাজেভাবে কেটেছে আমার। তার উপর এসে থেকে একাধিকবার উনাকে ফোন দিয়ে যাচ্ছি, উনি রিসিভ করছেন না। নিজেকে খুবই অসহায় মনে হচ্ছে আমার। যখন গাড়িতে ছিলাম তখন উনি কয়েকবার ফোন দিয়েছিলেন, তবে গাড়ির শব্দে বুঝতে পারিনি, তাই কথাও হয়নি উনার সাথে আমার। বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছে আমাদের। সারাদিন গরমে ঘেমে এক ড্রেসে থাকার কারণে কেমন অস্বস্তি অস্বস্তি হচ্ছিল। নিজের গায়ের গন্ধ নিজেই অনুভব করে গা গুলিয়ে উঠছিল আমার। তাই ওয়াশরুমে প্রবেশ করে লম্বা একটা শাওয়ার নিয়ে বেরিয়ে এসে বিছানায় গা এলিয়ে দিয়ে উনাকে ফোন করলাম। প্রথমে কল রিসিভ না করলেও তেমন কিছু না মনে করিনি, তবে যখন লাগাতার আধা ঘন্টা যাবৎ ফোন দিয়ে উনি রিসিভ করলেন না, একদম ধৈর্যহীন হয়ে পড়লাম আমি। মাথা পুরো হাং হয়ে গেল আমার। কি করব না করব ভেবে না পেয়েই সশব্দে কেঁদে উঠলাম। বালিশে মুখ গুজে কান্নার শব্দ নিবারণের বৃথা চেষ্টা করলাম। একে তো প্রচণ্ড ইমোশনাল আমি, তার উপর উনি কেন ফোন রিসিভ করছেন না? উনার কোনো বিপদ হলো কি না? কথাগুলো ভেবেই কান্নার মাত্রা যেন বেড়ে গেল বহুগুণ। লজ্জায় দম ফেটে মরে যাওয়ার মতো অবস্থায় মাথা নিচু করে বসে আছি আমি। কল্পনাও করিনি আমার চাপা কান্নায় বাড়ির সব সদস্য আমার ঘরে এসে হাজির হবে। উত্তেজিত হয়ে আমার কাছ থেকে জানতে চাইবে আমি কেন কাঁদছি। লাজ লজ্জার মাথা খেয়ে আমিও ভ্যা ভ্যা করে কাঁদতে কাঁদতে বলে দিব, উনি ফোন রিসিভ করছেন না, তাই কেঁদে ভাসিয়ে দিচ্ছি। তবে আমি কল্পনা না করলেও বাস্তবায়ন করে ফেলেছি। উপরোক্ত সবকিছু ঘটিয়ে এখন দাঁত দিয়ে নখ কাটতে কাটতে মাথা নিচু করে চুপচাপ বসে রয়েছি। সবকিছু শুনে আব্বু মৌনতা বজায় রেখে খুব দ্রুত কেটে পড়েছেন। আর চোখে আম্মুর দিকে তাকিয়ে দেখলাম উনি মিটি মিটি হাসছেন।
ভাইয়াকে উদ্দেশ্য করে বললেন, তুই একটু ফোন করে দেখ তো নীরব। আরাফ ফোন কেন ধরছে না? আম্মুর কথায় ভাইয়া পকেট থেকে ফোন বের করলেন। ফোন কানে ধরে খাটের উপর আমার মুখোমুখি হয়ে বসে অপেক্ষা করতে লাগলেন ফোন রিসিভের অপেক্ষায়। পূর্বের ন্যায় ফোন রিসিভ হল না। ভাইয়া আম্মুর দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে ফোন রিসিভ করে নিয়ে বিষয়টা বুঝালেন। আম্মু ও ভাইয়াকে চোখের ইশারায় কিছু একটা বুঝিয়ে চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেলেন। সরাসরি না হলেও আর চোখে বিষয়টা পর্যবেক্ষণ করলাম আমি। আম্মুর চলে যাওয়ার পর ভাইয়া নরম স্বরে আমাকে বললেন, নীরু, আপুরে, আরাফ ভাইয়া হয়তো কোনো কিছু নিয়ে ব্যস্ত আছে, চিন্তা করিস না, আর কিছুক্ষণ ট্রাই কর, তারপর না হয় খালুকে ফোন দিয়ে আরাফ ভাইয়ার চাচা অথবা ময়নার বাবার নাম্বার নিয়ে ভাইয়ার খোঁজ নেওয়া যাবে, ঠিক আছে? ঠিক আছে কথাটা বলার সময় ভাইয়া আমার মাথায় হাত বুলিয়ে দিল। কষ্ট হওয়া সত্ত্বেও হ্যাঁ সম্মতিতে মাথা নাড়লাম। ভাইয়া পুনরায় টেনশন না করার তাগিদ দিয়ে ঘর থেকে চলে গেলেন। কি করব কিছু বুঝে উঠতে না পেরে আলমারি খুললাম। ড্রয়ার থেকে ঘুমের ওষুধের পাতা থেকে একটা ঔষধ বের করে খেয়ে ফেললাম। লাইট অফ করে দরজা জানালার পর্দা ভিড়িয়ে চোখ বুজে শুয়ে রইলাম। আমি জানি উনার সাথে যতক্ষণ পর্যন্ত কথা না হবে আমি এক মুহূর্ত শান্তি পাব না। মস্তিষ্ক থেকে অহেতুক টেনশন কখনো শেষ করতে পারব না। বুকের মধ্যে অসহ্য যন্ত্রণা অনুভব হতেই থাকবে। যদি আমাকে এই মুহূর্তে কিছু শান্ত করতে পারে তাহলে শুধু পারবে একমাত্র উনি, আর নয়তো ঘুম। তবে এই মুহূর্তে ঘুমানো আমার কাছে খুবই কঠিন ব্যাপার। এতটাই কঠিন যে একটা ঘুমের ঔষধ সেখানে নিছকই মূল্যহীন। অনুভব করছি পরপর কয়েকবার কেউ কপালে গাঢ় চুম্বন এঁকে দিচ্ছেন। তবে ঘটনাটা স্বপ্ন নাকি বাস্তব সেটা ঠিক বুঝতে পারলাম না। তবে কারো নিঃশ্বাস আমার চোখে মুখে যেন আছড়ে পড়ছে ক্ষণে ক্ষণে। বিষয়টা বুঝতে চোখ খোলার চেষ্টা করলাম। তবে কেন জানি না চোখও খুলতে সক্ষম হতে পারছি না। বিষয়টা স্বপ্ন ভেবে হাল ছেড়ে দিলাম। গভীর ঘুমে আচ্ছন্ন হওয়ার চেষ্টা করতেই মৃদু ব্যথা অনুভব হল। থুতনির বাম পাশে থাকা গাঢ় তিলটার উপর কারো মৃদু বাইট অনুভব করলাম। বিষয়টা কেমন বিরক্তিকর অনুভব হতেই চোখ মুখ কুঁচকে জোর করে চোখ মেলে তাকালাম। অন্ধকার ঘরে ঝাপসা চোখে প্রথমে কিছু অনুভব করতে না পারলেও একটু সময় পর চেনা অববয় দেখে চমকে উঠলাম। বুকের মধ্যে ধক করে উঠল ক্রমশ। ঝড়ের বেগে বিছানা ছেড়ে উঠে আষ্টেপিষ্টে জড়িয়ে ধরলাম সামনে থাকা মানুষটাকে। বুকের গভীর থেকে গভীরতরে আঁকড়ে রাখার উদ্দেশ্যে ছটফট করতে লাগলাম। আমার অস্থিরতা অনুভব করতে পেরে উনি আলিঙ্গন গভীর করলেন। শক্ত করে জড়িয়ে ধরলেন আমাকে। সহসা ফুপিয়ে কেঁদে উঠলাম আমি। রাগ, দুঃখ, অভিমানে দুচোখ ফেটে অশ্রু ঝরতে লাগল। আমি কান্না করছি অনুভব করতেই উনি আলিঙ্গন আলগা করতে চাইলে আমি আরো শক্ত করে জড়িয়ে ধরলাম উনাকে। বিছানা ছেড়ে উঠে উনার কোলের উপর বসে পড়লাম। ফোপাতে ফোপাতে কান্না ভেজা কণ্ঠে বিড়বিড় করে বললাম, মেরে ফেলব কিন্তু, একটুও নরলে একদম শেষ করে ফেলব। আর কিছু বলতে পারলাম না আমি। কথাগুলো গলায় আটকে রইল যেন। ঠোঁট উল্টে ডুকরে কেঁদে দিল আম। উনি গভীর আলিঙ্গনে জড়িয়ে গলায় মুখ ডুবিয়ে দিল। শান্ত স্বরে ফিসফিস করে বললেন, সরি।
উনার কথায় আমার কান্নার বেগ যেন বেড়ে গেল বহুগুণ। উনি আমার গলা থেকে মুখটা তুলে আমার মুখের দিকে তাকালেন। আজলা ভরে আমার মুখটা ধরে কপালে কপাল ঠেকালেন। আফসোসের ন্যায় নরম কণ্ঠে বললেন, ফোনটা বাসায় রেখে বাহিরে চলে গিয়েছিলাম। জমি জমা সংক্রান্ত জরুরি মিটিং থাকার জন্য বাড়ি গিয়ে ফোনটা নিয়ে আসতেও পারিনি। তাই একদম সব কাজ শেষ করে বাড়ি ফিরতে হয়েছিল। গিয়ে দেখি তোমার অগণিত কল। তারপর তোমাকে কতবার ফোন দিয়েছি, তুমি রিসিভ করনি। কৌতূহল সামলাতে না পেরে নীরবকে ফোন দেওয়াতে জানতে পারলাম তোমার অবস্থার কথা। তারপর আর এক মুহূর্ত নষ্ট না করে চলে এসেছি তোমার কাছে। কথাগুলো শেষ করে উনি আমার দুচোখর পাতায় ঠোঁট ছুঁয়ে দিলেন। পুনরায় কপালে কপাল ঠেকিয়ে মোহময় স্বরে বললেন, সরি। ক্ষমা করা কি যায় না প্রিয়? অভিমান ভাঙানোর কি একটা সুযোগও দেওয়া যায় না প্রিয়? উনার কথায় অভিমান গাঢ় হল। অধিকার বোধ যেন বহুগুণ বেড়ে গেল। কিঞ্চিত রাগ দেখিয়ে উনার কলার চেপে ধরলাম। চোখের দিকে রাগান্বিত চোখে তাকিয়ে কড়া গলায় বললাম, না যায় না। খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছেন আমাকে। অনেক কষ্ট পেয়েছি আমি, জানেন। কথাগুলো শেষ করে অভিমানে মুখ ফিরিয়ে নিতে চাইলে উনি ঝট করে এক হাতে আমার চোয়াল চেপে ধরলেন। আমার অভিমান উনার বুকে তীব্র যন্ত্রণার সৃষ্টি করেছে, তা উনার চোখে মুখে ফুটে উঠেছে। ব্যাধিত নয়নে কপালে কপাল, নাকে নাক রেখে ঠোঁট ছুঁই ছুঁই হয়ে নেশা নেশা স্বরে ফিসফিস করে বললেন, কষ্টটা যখন দিয়ে ফেলেছি মোহময় এই চোখে, যখন আমার ব্যর্থতায় জল গড়িয়েছে, তবে সবটুকু জল শুষে নেওয়ার অধিকারটাও আমার হোক। অজস্র ভালোবাসা দিয়ে কষ্টগুলো কি লাঘব করা যায় না? উনার বলা প্রতিটি কথা আমার শরীরে যেন কম্পন সৃষ্টি করল। উনার বলা প্রতিটি শব্দ আমার ঠোঁটে আলতোভাবে বহুবার ছুঁয়ে দেওয়াতে আমার আবেশের বিষামাল হওয়ার উপক্রম। চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলাম। শরীরে মৃদু কাঁপুনি অনুভব হতে লাগল। তিরতির করে ঠোঁটের কম্পন ও টের পেলাম। কোনো কিছু বোঝার আগেই কেঁপে ওঠা ঠোঁটে উনার উষ্ণ স্পর্শ অনুভব করলাম। মৃদু স্পর্শ গাঢ় থেকে গাঢ়তর হতে শুরু হল। আবেশে শরীর ছেড়ে দিতেই ধপ করে বিছানায় পড়ে গেলাম। ভালোবাসার গভীরতায় গা ভাসিয়ে সমস্ত অভিমান যেন এক নিমিষেই হারিয়ে গেল। কিছুক্ষণ আগে বুকে জমা যন্ত্রণাগুলো যেন মুহূর্তেই ভালো লাগায় ছুঁয়ে গেল। মনের মধ্যে ফিসফিস করে কেউ বলে উঠল, ভালোবাসা সুন্দর, জীবন সুন্দর। সঠিক মানুষটাকে জীবনে পেলে সবকিছু সুন্দর, সবকিছুই পরিপূর্ণ। আকাশের গুড় গুড় শব্দে ঘুমের রেশটা কেটে গেল আমার। চোখ মেলে তাকাতেই বেশ জোরে বাতাস বয়ে গেল ঘরের ভেতর দিয়ে। জানালার পর্দা বাতাসের বেগে এলোপাথারিভাবে উড়তে লাগল। বেলকনির দরজা বাতাসের তোড়ে ধরাম করে বন্ধ হয়ে গেল তৎক্ষণাৎ। দ্রুত চমকে উঠে বসলাম। কোমর জড়িয়ে পাশে শুয়ে থাকা মানুষটার দিকে লক্ষ্য করে মৃদু হাসলাম। উনি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছেন। ঘুমন্ত অবস্থায় উনাকে আরো বেশি সুন্দর লাগছে। আলতো হাতে উনার চুলের ভাঁজে আঙ্গুল ছুঁয়ে দিলাম। অপলক দৃষ্টিতে উনার দিকে তাকিয়ে থাকতেই দ্বিতীয়বারের মতো পুনরায় দরজার শব্দ হল। শব্দটা এত জোরে হল যে আমি পুনরায় চমকে উঠলাম। এই দিকে উনি ধরফর করে উঠে বসলেন। গভীর ঘুমে ব্যাঘাত ঘটলে যে যেমন চোখ মুখের অবস্থা হয়, সেই অবস্থায় উনি আমার দিকে তাকালেন। কোনো দিকে লক্ষ্য না করে আমার দিকে তাকিয়ে অস্থির কণ্ঠে বললেন, কিসের শব্দ ছিল এইটা?
উনার কথায় দ্রুত বিছানা ছেড়ে নামতে নামতে বললাম, আকাশে মেঘ জমেছে, প্রচণ্ড বাতাসও হচ্ছে বাহিরে। বাতাসের কারণে বেলকনির দরজায় শব্দ হয়েছিল এমন। কথাগুলো বলতে বলতে আমি বেকনিতে প্রবেশ করলাম। বেকনিতে মেলে দেওয়া আমার কাপড়গুলো দ্রুত তুলে পুরো বেলকনি শেষবারের মতো চোখ বুলিয়ে নিলাম। বৃষ্টিতে ভিজে নষ্ট হওয়ার মতো কিছু আছে কিনা। কিছু না দেখতে পেয়ে কাপড় হাতে দ্রুত ঘরের মধ্যে প্রবেশ করে দরজা লাগিয়ে দিলাম। বাহিরে প্রচুর বাতাস বইছে। ঝড় উঠবে, প্রচণ্ড বৃষ্টিও নামতে পারে। উনি উপর হয়ে শুয়ে আছেন। আবছা আবছা আলোয় উনি ঘুমিয়ে গেছেন কি না বুঝতে পারলাম না। কাপড়গুলো টেবিলের উপর রেখে দ্রুত জানালার কাছে গেলাম। ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটা চোখে মুখে আছড়ে পড়ল সহসা। ধরণীর বুকে আকাশের কান্না আছড়ে পড়তে লাগল ক্রমশ। কতদিন পর বৃষ্টির ছোঁয়া পেয়ে মনটা খুশিতে ভরে উঠল। চোখ বন্ধ করে জোরে শ্বাস নিলাম। বাতাসে খোলা চুলগুলো উড়তে শুরু করল। বৃষ্টির ছিটেফোঁটা চোখে মুখে পড়াতেই সর্বাঙ্গে শীতলতা অনুভব হল। আনন্দে শিউরে উঠলাম আমি। হঠাৎই দূর আকাশে বিজলি চমকে উঠল। ভয় দ্রুত জানালা লাগিয়ে দিলাম। কানে হাত দিয়ে বিছানার উদ্দেশ্যে দৌড় দিতেই আকাশের বীভৎস গর্জন কানে এলো। ভয় চিল্লানি দিয়ে খাটের উপর লাফ মারলাম। অনাকাঙ্ক্ষিতভাবে মুখ থুবড়ে উনার পিঠের উপর পড়ল। নাকে ব্যথা পেয়ে ঈষৎ শব্দ উচ্চারণ করে উঠার চেষ্টা করলাম। আচমকা আমার এমন উদ্ভট কাণ্ডে পুনরায় উনি ধরফর করে উঠলেন। নাকে হাত দিয়ে ঘষতে থাকা আমার দিকে ভ্রু কুঁচকে তাকালেন। ভ্রু নাচিয়ে চোখের ইশারায় বোঝাতে চাইলেন, কি হয়েছে? উনার কথায় কি উত্তর দিব ঠিক বুঝতে পারলাম না। চোরা চোখে উনার দিকে তাকিয়ে নাক থেকে হাত সরিয়ে দ্রুত মাথা দুদিকে নাড়িয়ে বোঝাতে চেষ্টা করলাম কিছুই হয়নি। মুহূর্তেই কাচের জানালা ভেদ করে বিলজির আলোয় পুরো ঘর আলোকিত হয়ে উঠল। চোখ বড় বড় করে তাকাতেই কোনো কিছু বুঝে ওঠার আগেই আকাশ ফেটে বীভৎস গর্জনের শব্দে বিদ্যুৎ বেগে উনার বুকে ঝাঁপিয়ে পড়লাম। চোখ মুখ খিচে উনার বুকে মুখ লুকিয়ে বিড়াল ছানার মতো গুটিসুটি মেরে বসে রইলাম। আমার এমন বাচ্চামো কাণ্ডে উনি মৃদু হাসলেন। ঘুম জড়ানো গলায় রসিকতার স্বরে উনি বললেন, তোমার অভিমান হলে আকাশের কাছে আর্জি জানাবো বুঝলে। কঠোর থেকে কঠোরতর রূপে প্রকৃতিতে যেন নেমে আসে সে। তবে তো এত কাঠখড় পুড়িয়ে আমার অভিমানিনীর অভিমান ভাঙাতে হবে না। গুটি গুটি পায়ে নিজে এসেই বুকের মধ্যে আসন পেতে বসবে। খুব সহজেই অভিমানটা ভাঙিয়ে নিতে পারব। উনার কথায় হালকা রাগ হলো আমার। আমি কি খুব কঠোর নাকি যে উনি এভাবে বলবেন? মেকি রাগ দেখিয়ে উনার বুক থেকে সরে আসলাম। গোমরা মুখে ভারী গলায় বললাম, আমি কি খুবই কঠোর? আমার কথায় উনি মৃদু হাসলেন। আলতোভাবে আমার ডান হাতটা ধরে উনার হাতের মুঠোয় পুড়ে মিষ্টি হেসে বললেন, কঠোর নয়, তবে ধৈর্য কম। মারাত্মক ইমোশনাল, খুবই সরল। উনি আমাকে ধৈর্যহীন বলে সম্বোধন করলেন। বিষয়টা ভেবে মন খারাপ হলো আমার। তবে কথাটা একদম সত্যি। তবে ভালোবাসার মানুষের কাছ থেকে নিজের ত্রুটি শোনাটা খুবই কষ্টকর। তাই অনিচ্ছা সত্ত্বেও মন খারাপ করে বসে রইলাম আমি। আমার মন খারাপ দেখে উনি মুচকি হাসলেন। টুপ করে গালে আদর করে দিলেন। আমার বিষণ্ণতা যখন কাটাতে ব্যর্থ হলেন, দ্রুত খাট থেকে নেমে পড়লেন উনি। উনাকে নামতে দেখে ভয় পেয়ে গেলাম আমি। উনি কি উল্টো আমার উপর রেগে গেলেন? এই ভেবে উনার দিকে তাকাতেই
উনি হাত বাড়িয়ে দিলেন আমার দিকে। উনার মতিগতি ঠিক বুঝতে পারলাম না, তবুও উনার বাড়িয়ে দেওয়া হাতের উপর হাত রাখলাম। উনি টান দিয়ে আমাকে নিচে নামালেন। গুটি গুটি পায়ে উনার পিছনে এগিয়ে গেলাম। বেকনিতে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রয়েছি। ঝড়ো বাতাস, পানির ছিটেফোঁটায় ভিজে যাচ্ছে পুরো শরীর। শীতল বৃষ্টির ফোঁটা গায়ে পড়তেই শরীরে কাঁটা দিয়ে উঠছে ক্ষণে ক্ষণে। পিছন থেকে শক্ত করে জড়িয়ে গলায় মুখ ডুবিয়ে দিয়ে আছেন উনি। টি শার্টের ভেতর দিয়ে উন্মুক্ত পেটে উনার হাতের বিচরণ যেন আমাকে দিশেহারা করে দিচ্ছে। বাতাসের বেগ, বিদ্যুতের বেগ আগের তুলনায় কমে গেলেও মুষলধারে বৃষ্টি হচ্ছে। কতক্ষণ ধরে দুজনে এইভাবে ভিজে যাচ্ছি সেই খেয়াল নেই আমাদের। এতক্ষণ দুজনেই নীরব থাকলেও এবার উনি আমার কাঁধে চিবুক ঠেস দিয়ে গাঢ় স্বরে বললেন, ভেবেছিলাম বিয়ের পর রহমতের প্রথম বৃষ্টিতে তুমি আর আমি একসাথে ভিজব, তবে আফসোস সেটা হয়নি। উনার কথায় আগামাথা কিছুই না বুঝে স্বাভাবিক স্বরে বললাম, কেন? দেশে ফিরে এটাই তো আমাদের প্রথম বৃষ্টি। আমরা তো আজ একসাথেই আছি, তাহলে হলো না কেন? আমার কথায় উনি আফসোসের স্বরে বললেন, তোমার আগে আমি বৃষ্টিতে ভিজেছিলাম। সাপাহার থেকে রাত 11টায় যখন বের হই, 10 মিনিটের মাথায় প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছিল ওই দিকে। প্রায় 1 ঘন্টা বৃষ্টিতে ভিজতে হয়েছিল। নৌহাটা পার হওয়ার পর বৃষ্টি থেমেছিল। রাত অনেক হওয়ায় কোথাও দাঁড়িয়ে মাথা মোছার ও সময় হয়নি। রাজশাহী পৌঁছাতে পৌঁছাতে শরীর বাতাসেই শুকিয়ে গিয়েছে। উনার কথা শুনে আঁতকে উঠলাম আমি। দ্রুত উনার দিকে ঘুরে উনাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আমার সামান্য বোকামির কারণে উনি এত কষ্ট করে এখানে এসেছেন ভেবে চোখ ছলছল করে উঠল। নিজের প্রতি রাগ হলো আমার। এত কষ্ট করে আসার পর ও আমি উনার উপর অভিমান করে বসেছিলাম ভেবে প্রচণ্ড অনুশোচনা হলো আমার। অপরাধ বোধে বিড়বিড় করে সরি সরি আওড়াতে লাগলাম। চোখ থেকে নোনা পানি টুপটাপ গড়িয়ে পড়তে লাগল। ভেজা কণ্ঠে নরম স্বরে বললাম, ভেতরে চলুন প্লিজ, আর ভিজবেন না। আপনি অসুস্থ হয়ে পড়বেন। আমার কথায় উনি আমার মুখোমুখি হলেন। আজলা ভরে আমার মুখটা ধরে পুরো মুখে অজস্র চুমু এঁকে দিলেন। মুখ থেকে হাত নামিয়ে কপালে কপাল ঠেকিয়ে চোখ বন্ধ করে মোহময় স্বরে বললেন, অসুস্থ হলে তুমি আছো তো, ভালোবাসা দিয়ে সারিয়ে তুলবে। উনার কথা শেষ না হতেই আকাশ চিরে আলোকরশ্মি উদয় হল। ভয় চোখ মুখ খিচে উনাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আলিঙ্গন গাঢ় করে উনি শক্ত করে জড়িয়ে ধরলেন আমাকে। উনার গরম নিঃশ্বাস আমার কাঁধে পিঠে আছড়ে পড়তে লাগল। অনুভব করলাম উনার শরীর স্বাভাবিকের চেয়ে হালকা গরম। বুঝতে দেরি নেই উনার জ্বর আসবে। ধৈর্যহীনতার, ওভার পজেসিভ, মারাত্মক ইমোশনাল হওয়ার শাস্তি উনাকে এভাবে ভোগ করতে হবে। আমার মতো অপরিপূর্ণ একজন মেয়ের এমন পরিপূর্ণ একজন জীবনসঙ্গী। সত্যিই আমি ভাগ্যবান, ভীষণই ভাগ্যবান। দেখতে দেখতে পরীক্ষা সময় চলে এসেছে। পরশু থেকে পরীক্ষা শুরু হবে। পড়াশোনার যে জগাখিচুড়ি অবস্থা, পরীক্ষার থেকে ফেল করার চিন্তায় মূর্ছা যাওয়ার মতো অবস্থা আমার। 8 দিন হয়ে গেল উনি আর আসেন না। কাট কাট গলায় জানিয়ে দিয়েছেন, পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আর আসবেনও না। দিনে সর্বোচ্চ 2 বারের বেশি কথা বলাও যাবে না। ভালোই ভালোই পরীক্ষা শেষ হলে আমার জন্য বিশাল বড় একটা সারপ্রাইজ রয়েছে। এই সব বুঝিয়ে উনি নিরুদ্দেশ হয়ে গেছেন। এই দিকে আমি বইয়ের ভাঁজে পড়ে চিলে চ্যাপ্টা হয়ে যাচ্ছি।
হুটহাট উনাকে ফোন দিতে ইচ্ছে হচ্ছে। দেখার জন্য কেমন ছটফট ছটফট অনুভূতি হচ্ছে। পড়তে বসলেই রাজ্যের যত ভাবনা, দুষ্টু মিষ্টি স্মৃতি হুট করে উকি দিয়ে পালিয়ে যাচ্ছে। পড়াশোনার একদম রফা দফা করে ছেড়ে দিচ্ছে। আবেগে গা ভাসিয়ে নতুন নতুন প্রেমে পড়া অনুভূতি নিয়ে উনাকে ফোন দিয়ে ফেললাম। উনি গম্ভীর গলায় ভারী কণ্ঠে বললেন, কি চাই? ওমা, এত প্রেম প্রেম অনুভূতি নিয়ে ফোন করলাম। উনার এত গম্ভীর স্বরে কি চাই শুনে যেন অনুভূতিগুলো ফাটা বেলুনের মতো চুপসে গেল। মিন মিন করে বললাম, কিছু না। উনি কথার মধ্যে গম্ভীরতা একটু কমালেন। রসিকতার স্বরে বললেন, তোমার বুঝি খুব বড়বড় পাচ্ছে, তাই না? তবে দুঃখিত ম্যাডাম, আপনার ইচ্ছে পূরণ করা সম্ভব নয়। অনেক কষ্টে নিজের বউয়ের স্বার্থে আমার বউ রোগটা আটকে রেখেছি। আপনার বর্বর অনুভূতির চক্করে আমার বউ পেয়ে গেলে আমি শেষ। তাই আপনার অনুভূতি আপনি আলমারিতে সযত্নে তুলে রাখুন ম্যাডাম। এখন পড়াশোনায় মন দেন। কথাগুলো বলে খট করে ফোন কেটে দিল। কিছু বলা, একটু লজ্জা পাওয়ার ও সময় দিল না আমায়। মনটা চাইছে বইগুলো দিয়ে মাথায় শক্তমতো আঘাত করে শহীদ হয়ে যাই। পড়াশোনা জীবনের সমাপ্তি ঘটিয়ে ফেলি। এখন মনে হচ্ছে পৃথিবীতে সবচেয়ে কষ্টকর পরিস্থিতি হচ্ছে বিয়ের পর পড়াশোনা কন্টিনিউ করা। আমি যখন ক্লাস 9-এ পড়ি, আমার ফুফাতো বোন কাবেরী আপু বিয়ের 2 মাস পর এইচএসসি পরীক্ষা দিয়ে ফেল করেছিলেন। এসএসসিতে প্লাস পাওয়া মেয়ে এইচএসসি পরীক্ষায় 2 সাবজেক্টে ফেল করার জন্য লুকিয়ে লুকিয়ে খুব হেসেছিলাম আমরা 2 ভাই বোন। সেইটার শাস্তিস্বরূপ আমি মনে হয় এইবার নির্ঘাত বাস খাব। এত ছাইপাশ ভাবনা ভেবে রাত দিন পড়াশোনা করে পরীক্ষা দিতে শুরু করলাম। পালাক্রমে কয়েকদিন পরীক্ষা চলল ঠিকঠাক। এই দিকে রাইয়ার বকবকানিতে যেন জীবন অতিষ্ঠ আমার। ওর ভাষ্যমতে 2 জন 2 রুমে পড়েছি। আমি মনে হয় ফাটিয়ে পরীক্ষা দিয়ে যাচ্ছি। নির্ঘাত বোর্ড ফাটিয়ে ফেলব। ও একটু সাহায্যও পাচ্ছে না আমার থেকে। আরও যত বস্তা পচা সমাচার শুরু করে দিয়েছে। আজ সকাল থেকে কেন জানি না শরীর খারাপ করছে। মাথা চক্কর দিয়ে উঠছে হুটহাট। বুকের মধ্যে ধরফর ধরফর করছে। শরীর ফুরবল বোধ হচ্ছে। রাইয়ার ননস্টপ কথাতে আমি মনে অজ্ঞান হয়ে যাব। গা ঘেমে শরীর থরথর করে কাঁপতে লাগল। হাত দিয়ে রাইয়ার কাঁধ ধরে বুঝাতে চাইলাম আমার কষ্ট হচ্ছে। আমার চোখ মুখ দেখে রাইয়া উত্তেজিত হয়ে আমাকে দ্রুত ধরে কৃষ্ণচূড়া গাছের নিচে বসালেন। উত্তেজিত গলায় জিজ্ঞেস করলেন, কিরে, তোর শরীর খারাপ করছে নাকি? জোরে জোরে নিঃশ্বাস ফেলতে ফেলতে হাত ইশারা করে পানি খাবো বুঝালাম। দ্রুত ব্যাগ থেকে রাইয়া পানির বোতল বের করে এগিয়ে দিল। ঢক ঢক করে পানি খেয়ে নিজেকে একটু স্বাভাবিক অনুভব হল। চোখে মুখে পানি দিতে লাগলাম। রাইয়া ব্যাগ থেকে টিস্যু বের করে এগিয়ে দিল। মুখ মুছে কিছুক্ষণ ঠাই বসে থেকে উঠে দাঁড়ালাম। শরীরটা ভীষণই ফুরবল লাগছে। গেইট পর্যন্ত হেঁটে যেতে হিমশিম খেতে হচ্ছে। বহু কষ্টে গেইট পর্যন্ত এসে রিকশায় উঠে রাইয়াকে বিদায় জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর 2টা পরীক্ষা হলেই শেষ। তবে হঠাৎ শরীর খারাপ হওয়ার টেনশন আরও বেড়ে গেল। বাড়ি এসে থেকে পরপর 3 বার বমি হয়েছে আমার। শরীরের অবস্থা একদম নাজেহাল। আমার অবস্থা দেখে আম্মুর মুখটা খুশি খুশি দেখাচ্ছে। প্রথমে এই বিষয়ে অবাক হলেও মুহূর্তেই বিস্ফোরিত চোখে শোয়া থেকে উঠে বসলাম।
9-6 মিলাতেই চোখ বড় বড় করে আম্মু বলে চিল্লানি দিলাম। ডাকটা এত জোরে দিলাম যে আম্মুর সাথে ভাইয়া ও হাজির। ভাইয়াকে আসতে দেখে থতমত খেয়ে গেলাম। ভাইয়া উত্তেজিত হয়ে বলে উঠলেন, কি হয়েছে নীরু, শরীর কি খুব বেশি খারাপ করছে? ভাইয়ার কথায় শান্ত স্বরে মিনমিনে গলায় বললাম, আম্মুর সাথে একটু কথা ছিল। আমার কথা আর মুখের ভাব দেখে ভাইয়া আন্দাজ করতে পারল হয়তো ব্যক্তিগত কিছু কথা রয়েছে। তাই চুপচাপ দ্রুত ঘরের বাহিরে চলে গেলেন। আম্মু বিছানায় আমার সামনে বসলেন। কিছু জিজ্ঞেস করার আগেই আমি জড়িয়ে ধরলাম। ফুপিয়ে সশব্দে কেঁদে উঠলাম। কেন কাঁদছি কিছুই জানি না, তবে এই মুহূর্তে ভীষণ কান্না পাচ্ছে আমার। আম্মু মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। কিছুক্ষণ পর আমার কান্নার মাত্রা কমে আসলে উপলব্ধি করতে পারলাম আম্মু ও নিঃশব্দে কান্না করছে। অবাক হয়ে সোজা হয়ে বসলাম। আম্মুর গাল বেয়ে দুটো অশ্রু সহসা গড়িয়ে পড়ল। আম্মুর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালাম। আম্মু আমার চোখ মুছে দিতে দিতে ভেজা চোখেই হাস্যোজ্জ্বল মুখে খুশিতে গদ গদ হয়ে বললেন, আলহামদুলিল্লাহ। বুবুকে খুশির খবরটা জানাতে হবে। আম্মুর কথায় চিন্তিত ভঙ্গিতে কান্না ভেজা কণ্ঠে বললাম, কিন্তু আম্মু, বিষয়টা তো এখনো কনফার্ম নয়। আগেই জানানো কি ঠিক হবে? আমার কথায় আম্মু স্বাভাবিক স্বরে বলল, আগে সিওর হয়ে তারপরই বলবো। কাল সকালে তোকে একবার ডাক্তারের কাছে নিয়ে যাব। ইনশাআল্লাহ সুখবরই আসবে। আম্মুর কথায় আনন্দ হলেও আবার আবেগে ডুকরে কেঁদে উঠলাম। আম্মু আজলা ভরে আমার মুখটা ধরে চোখ মুছে দিতে দিতে বলল, পাগলি মেয়ে, এভাবে এত কাঁদে কেউ? কথাটা বলে আমাকে বুকে আগলে নিলেন। মাথায় হাত বুলিয়ে শান্ত স্বরে বললেন, এখন বুঝবি মা কি জিনিস। সারারাত ঘুমাতে পারিনি আমি। পেটের উপর হাত দিয়ে দম আটকে কিছু অনুভব করতে চাইছি, তবে কিছুই বুঝতে সক্ষম হচ্ছি না। কাল শুক্রবার পরীক্ষা নেই, তবে শনিবার থেকে পরপর 2 দিন পরীক্ষা হলেই পরীক্ষা শেষ। তারপর উনার সাথে দেখা হবে। কতদিন দেখা হয়নি উনার সাথে। বিষয়টা ভেবেই বুকের ভেতর চিনচিনে ব্যথা অনুভব হল। সন্ধ্যায় কথা হলেও এইসব ব্যাপারে উনাকে কিছুই বলিনি আমি। পরীক্ষা শেষে উনি আমার জন্য নাকি সারপ্রাইজ রেখেছেন। তবে উনার সারপ্রাইজ থেকে আমার সারপ্রাইজ যে বেশি আকর্ষণীয় হবে, তা ভাবতেই মনটা ছটফট করতে লাগল। কাল শুধু রিপোর্ট পজিটিভ আসার অপেক্ষা। এত টেনশনের মধ্যে দিয়ে একটা নির্ঘুম রাত কেটে গেল। ফরজের নামাজ পড়ে শোয়ার পর না চাইতেও ঘুমিয়ে পড়লাম। বিছানার উপর রিপোর্ট হাতে বসে আছি। যতবার রিপোর্ট পজিটিভ লিখা দেখছি, আবেগে আনন্দে শুধু কেঁদেই দিচ্ছি। ভালো লাগার এক নতুন বহিঃপ্রকাশ অনুভব করলাম। সকালে ডাক্তার দেখিয়ে সব টেস্ট করিয়ে বাসায় চলে এসেছিলাম। সবে ভাইয়া রিপোর্ট নিয়ে আসলেন। দরজায় আম্মু রেজাল্ট পজিটিভ দেখে আনন্দে আত্মহারা হয়ে পড়েছেন। সাথে আবার ভাইয়া আব্বুও যোগ দিয়েছে। সবাই বিষয়টা জেনে যাওয়ায় লজ্জায় লাল হয়ে ঘরে বসে আছি আমি। ইচ্ছে সত্ত্বেও বাহিরে পা দেওয়ার সাহস হচ্ছে না। আমার ভাবনার মাঝে আম্মু ছুটে এসে রিপোর্টগুলো হাতে ধরিয়ে দিলেন। খুশিতে আত্মহারা হয়ে আমার শ্বশুর শাশুড়িকে ফোন দেওয়ার কথা জানিয়ে বাহিরে যেতে লাগলেন। একটু জোর গলায় আমি আম্মুকে ডাক দিলাম। শান্ত গলায় বললাম, আম্মু আর 2টা পরীক্ষা আছে আমার। তার আগে তোমার জামাই বিষয়টা জেনে গেলে খুশিতে নির্ঘাত এসে পড়বে। তখন এত আনন্দের মধ্যে পড়াশোনায় মনোযোগী হতে পারব না।
কথাগুলো শুনে আম্মু মিটি মিটি হেসে তাকিয়ে আছেন আমার দিকে। আম্মুর মুখ দেখে মনে হচ্ছে আম্মু মনে মনে বলছেন, আমি তোর মা, হাঁ করলেই বুঝতে পারি কি চাইছিস। একটু ঢোক গিলে মিনমিনে গলায় বললাম, তাই বলছিলাম কি, উনাকে যদি পরীক্ষার পর জানানো হতো। আমার কথার পিষ্টে আম্মু হাসি মুখে জবাব দিলেন, সমস্যা নেই, তুই যা চাইছিস তাই হবে। তুই নিজেই আরাফকে সব বলিস। আমরা বা বুবুরা কেউ আরাফকে কিছু বলবো না। তুই টেনশন ফ্রি থাক। কথাগুলো বলে আম্মু মুখ টিপে হেসে দ্রুত বাহিরে বেরিয়ে গেলেন। চুপচাপ, চাপা স্বভাবের আমার দিন দিন যে খুব পরিবর্তন হয়েছে তা খুব টের পাচ্ছি। কত সহজের পরিবারের সাথে মন খুলে সব আলাপ করতে পারছি। বিষয়টা মনে হতেই শান্তি শান্তি অনুভব হল। পেটে হাত রেখে জোরে একটা দীর্ঘশ্বাস ফেললাম। জীবনের নতুন একটা অধ্যায়ের সূচনা হতে চলছে ভেবে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। চোখ বন্ধ করতেই উনার হাস্যোজ্জ্বল মুখটা চোখের সামনে ভেসে উঠল। মাত্র একদিনের ব্যবধানে শরীরের এত পরিবর্তন কল্পনা করতে পারিনি। কিছু খেতে পারি না, মাথা তুলে বসতে পারি না, দুর্বলতায় যেন হাত পা সব সময় কেঁপে যাচ্ছে। আর হুটহাট অযথায় বমি করে করে ভাসিয়ে দিচ্ছি সব। রাতে বহু কষ্টে 2 মুঠো খাবার খেয়ে সবে চেয়ার ছেড়ে উঠেছি। হঠাৎ কলিং বেল বেজে উঠল। ভাইয়া এসেছে নিশ্চয়। রাতে বন্ধুদের সাথে পিকনিক খেতে গিয়েছিল ভাইয়া। আম্মু আব্বু দুজনেই খাচ্ছে দেখে আমি দরজা খুলতে গেলাম। হাসি মুখে দরজা খুললেও মুহূর্তের মধ্যে সব হাসি উধাও হয়ে গেল। ভাইয়ার গা থেকে পেঁয়াজ, রসুন, মশলা, ঘামের বটকা গন্ধের সাথে পারফিউমের গন্ধ মিশে এমন বিচ্ছিরি গন্ধ এসে আমার নাকে লাগল। গা গুলিয়ে হরহর করে ভাইয়ার উপর বমি করে দিলাম। আচমকা কি হয়ে গেছে বিষয়টা আঁচ করতেই ভাইয়া বিকট আওয়াজে চিৎকার করে উঠল, আম্মম্মু। ভাইয়ার কথা গায়ে না মেখে দৌড় লাগালাম ওয়াশরুমের উদ্দেশ্যে। একটু আগে যে একটু খেয়েছিলাম সব বের করে দিলাম। কষ্টে চোখ মুখ লাল হয়ে গেছে আমার। চোখ থেকে পানিও বের হয়ে গেছে। জোরে জোরে নিঃশ্বাস ছেড়ে নিজেকে স্বাভাবিক করলাম। চোখে মুখে ঝট ঝট করে পানি ছিটিয়ে আয়নার দিকে তাকালাম। মাত্র একদিনে কেমন চোখের নিচে কালো হয়ে গেছে। মুখ চোখ একদম ফ্যাকাশে দেখাচ্ছে। ফুরবল শরীরে মুখ মুছতে মুছতে বাহিরে বেরিয়ে এলাম। দেখি ভাইয়ার কি অবস্থা। আজ পরীক্ষা হলেই শেষ। বুক থেকে মনে হচ্ছে বিশাল এক বোঝা নেমে যাবে। কাল থেকে আমার সাথে ভার্সিটিতে ভাইয়াও আসছে। প্রথমে আমি না করলেও আম্মু নাছোড়বান্দা, হুটহাট যদি অসুস্থ হয়ে পড়ি। কোনো রকম বিপদ আপদে ফেলতে চান না আমাকে। তাই 2 দিন থেকে ভাইয়া আসে আমার সাথে। প্রথম দিন রাইয়া কিছুটা অবাক হলেও ভেবে নিয়েছে আমি অসুস্থ তাই এসেছে। তবে দ্বিতীয় দিন ভাইয়াকে দেখে ও কেমন সন্দেহ দৃষ্টিতে তাকালো আমার দিকে। হাত ধরে একটু আড়াল করে ফিসফিস করে কানের কাছে মুখ এনে বলল, কি রে, এই জমটারে বগল দাবা করে আনুস কেন? তুই কি বেশিই অসুস্থ? প্রথমে মজার ছলে কথা বললেও শেষের কথাগুলো কেমন চিন্তিত স্বরে বলল। আমি মুচকি হেসে ফিসফিস করে ওর কানে বললাম, খালামুনি হচ্ছিস। আমার কথায় গাধাটা ঠিক কি বুঝল জানি না, তবে ক্যাবলার মতো স্বাভাবিক স্বরে বলল, হুম্মম তো, খালামুনি তো অনেক আগেই হয়েছি। এটার সাথে তোর অসুস্থতার কি সম্পর্ক? ওর বোকা বোকা প্রশ্ন শুনে বুঝতে দেরি নেই। ওকে সব ভেঙ্গে চুরে বুঝিয়ে বলতে হবে।
তবে পরীক্ষার আগে এত কথা বলার এনার্জি নেই আমার। তাই ওর মাথায় একটা গাঁটটা মেরে হলের উদ্দেশ্যে পা বাড়ালাম। কিছুদূর এগিয়ে যেতেই জোরে চিৎকার দিয়ে রাইয়ার ডাক কানে আসল, নীরু। আমি বিরক্তি দৃষ্টিতে ওর দিকে তাকালাম। ও চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। ওর চোখ দেখে বুঝতে পারলাম গন্ডারের চামড়ায় সবে সুরসুরির অনুভূতি হয়েছে। মুচকি হেসে ভ্রু নাচিয়ে কি হয়েছে ইশারায় বুঝাতেই ড্যাব ড্যাব করে তাকিয়েই রাইয়া দ্রুত মাথা দুলিয়ে বোঝাল, সত্যি। মুচকি হেসে কোনো উত্তর না দিয়েই আমি হলের মধ্যে প্রবেশ করলাম। ওকে বেশি ঘাটিয়ে দেওয়া ঠিক হবে না, নয়তো নির্ঘাত এক্সাইটমেন্ট সব গুলিয়ে ফেলবে। দেখা যাবে লিখতে গিয়ে সব ঘেটে ঘ করে ফেলেছে। তাই চুপচাপ চলে আসায় শ্রেয়। সকাল থেকে আজ উনার সাথে কথা হয়নি আমার। পরীক্ষা দিয়ে দুপুরের মধ্যে বাসায় ফিরে দুর্বলতায় বিছানায় গা এলিয়ে দিতেই গভীর ঘুমে তলিয়ে গিয়েছিলাম। কিছুক্ষণ আগে উঠে ফ্রেশ হয়ে কিছু খাওয়ার উদ্দেশ্যে বাহিরে গেলাম। দুপুরে এসে না খেয়েই ঘুমিয়ে পড়েছিলাম। প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। খাবার টেবিলের উপর ঢাকনা উঠিয়ে কি রান্না হয়েছে পর্যবেক্ষণ করতেই আম্মু কাপড় হাতে বাড়ির মধ্যে প্রবেশ করলেন। হয়তো সাদে কাপড় তুলতে গিয়েছিলেন। আমাকে ঢাকনা উঠিয়ে খাবার পর্যবেক্ষণ করতে দেখে স্বাভাবিক স্বরে ঘরের মধ্যে প্রবেশ করতে করতে বললেন, রান্নাঘরে 5 পদের ভর্তা আছে, যেটা দিয়ে খেতে পারিস খেয়ে ফেল। এতক্ষণ না খেয়ে থাকা একদম ঠিক নয়, নীরু। শেষের কথাগুলো শাসনের স্বরে বলে আম্মু ঘরের মধ্যে ঢুকলেন। আমি ঝটপট রান্নাঘরের ভেতর প্রবেশ করলাম। একটা প্লেটে বাদাম ভর্তা, শুটকি মাছের ভর্তা, ডিম টমেটো ভর্তা, বেগুন ভর্তা, টাকি মাছের ভর্তা দেখতে পেলাম। দেখতেই যেন পেটের ক্ষুধা 3 গুণ বেড়ে গেল। রাইস কুকার থেকে প্লেটে ভাত উঠিয়ে নিয়ে রান্নাঘরের মেঝেতেই বসে পড়লাম। সব ভর্তা একটু একটু করে তুলে নিয়ে মাখিয়ে মাখিয়ে খেতে লাগলাম। মনে হচ্ছিল কতদিন পর পেট ভরে ভাত খেতে পারছি। ঝাল ঝাল সব ভর্তাগুলো খুবই মজা ছিল। আম্মু যে শুধুমাত্র আমার জন্য এই আয়োজন করেছে সেটা বুঝতে সময় লাগল না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হয় না, সন্তান যত বড় হোক না কেন। একজন মায়ের কাছে তার সন্তান সব সময় স্পেশাল। আর কয়েকদিন পর আমিও মা হব। বিষয়টা মনে হতেই চোখ ভিজে উঠল। আনন্দে গাল বেয়ে 1 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। স্বাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে উনার সাথে কথা বলছি। বিগত কয়েক মিনিট কথা বলার পরও উনি একবারও এখানে আসা বা আমাকে নিয়ে যাওয়ার কথা বললেন না। তাই কেন জানি খুবই মন খারাপ হলো আমার। ইদানিং হুটহাট রেগে যাওয়া বা মন খারাপ হওয়া শুরু হয়েছে। ইমোশনাল তো আগে থেকেই ছিলাম, এখন আবার প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে গেছি। উনাকে দেখার জন্য দম বের হয়ে যাচ্ছে আমার। খুশির খবর দিব ভেবেছিলাম, তবে উনি তো আসতেও চাইছে না আর যেতেও বলছে না। বিষয়গুলো ভেবে ফুপিয়ে কেঁদে উঠলাম। ফোনের ওপাশ থেকে উনি বিচলিত স্বরে বললেন, নিরুপমা, কি হয়েছে? উনার কথায় কান্নার মাত্রা বেড়ে গেল। ফুপিয়ে কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেল। কোনো কিছু বলার মতো ভাষা খুঁজে পেলাম না। ওপাশ থেকে উনার কোনো কথাও শুনতে না পেয়ে ফোন কেটে দিয়েছে ভেবে ফোনের স্ক্রিনে তাকালাম। কিন্তু উনি ফোন কেটে দেয়নি দেখে ফোন কানে ধরলাম। কান্নার গতি এখন অনেকটাই কমে গেছে, তবে মাঝে মাঝে হেঁচকি উঠছে।
কানে ফোন ধরতেই উনি শান্ত কণ্ঠে বললেন, খুব শীঘ্রই দেখা হচ্ছে প্রিয়। স্বপ্ন পূরণের আর এক ধাপ বাকি। কথা দিচ্ছি কাল বিকেলে ঠিক পৌঁছে যাব। এক নিমিষেই তোমার সবটুকু অশ্রু শুষে নেব। এই যে এত দূরত্ব, এত একাকিত্ব, সব মিটিয়ে দিব। শুধু আজকের দিনটা অপেক্ষা কর প্লিজ। আজ রাতে উনি আসবেন জেনেও সকাল থেকে ভাইয়ার কাছে বায়না শুরু করেছি আমাকে সাপাহার রেখে আসতে। উনাকে সারপ্রাইজ দিতে চাই। আমার কথায় ভাইয়া একদম দ্বিমত পোষণ করে দিয়েছেন। এই অবস্থায় এত দূর জার্নি করা ঠিক হবে না বলে হুঁশিয়ারিও জানিয়েছেন। সেই রাগে সকাল থেকে না খেয়ে মুখ ফুলিয়ে বসে আছি। বিষয়টা ভাইয়া একাই হ্যান্ডেল করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে আম্মুকে ধরে নিয়ে এসেছেন। আম্মু আমাকে বোঝানোর চেষ্টা করতেই ছোট বাচ্চাদের মতো আমি কেঁদে দিলাম। শেষে ঠিক করা হলো ভাইয়া বাইকে করে আমাকে রেখে আসবেন। আস্তে ধীরে দেখে শুনে চালিয়ে সাবধানে নিয়ে যাওয়ার জন্য এই ব্যবস্থা। খুশিতে আত্মহারা হয়ে গেলাম মুহূর্তে। দৌড় লাগালাম ব্যাগ গুছানোর উদ্দেশ্যে। আমার অস্থিরতা দেখে আম্মু কপট রাগ দেখিয়ে বলল, নীরু, সাবধানে চলাচল করতে হবে এখন। তুমি কিন্তু ছোট বাচ্চা না। এখন একটু অসাবধানতায় বড় বিপদ হয়ে যেতে পারে। আম্মুর কথায় হ্যাঁ সম্মতিতে মাথা নাড়িয়ে ধীর পায়ে আলমারি খুলতে লাগলাম। ওই বাড়িতে আমার অনেকগুলো শাড়ি রয়েছে। বিয়ের পর প্রতিদিন পরিহিত শাড়ির বেশিরভাগই ওই বাড়ি রয়েছে। তাই বেশি কিছু নেওয়ার প্রয়োজন নেই ভেবে ব্যাগ গুছাতে লাগলাম। রেডি হয়ে বের হতে হতে প্রায় 11টা বেজে গেছে। যেতে যেতে দুপুর গড়িয়ে যাবে। আমার জেদের কাছে আম্মু হার মেনে গেলেও উনার মুখ চোখ কেমন শুকনো দেখতে পেলাম। হয়তো ভেতর ভেতর অজানা আশঙ্কা ভর করেছে। তবুও স্বাভাবিকভাবে আমাদের বিদায় জানালেন। ভাইয়াকে বারবার সাবধানে গাড়ি চালানোর নির্দেশ দিলেন। আম্মুর কথায় সাই জানিয়ে ভাইয়া বাইক স্টার্ট দিলেন। বাইক চলতে লাগলো তার গন্তব্যের উদ্দেশ্যে। আমি পিছনে তাকিয়ে দেখলাম আম্মুর মলিন মুখটা। এক পলকে চেয়ে রইলাম আম্মুর দিকে। চলমান গাড়ির সাথে আস্তে আস্তে আম্মু চোখের আড়াল হয়ে গেলেন। দুপুর 2টা নাগাদ আমরা বাড়ির সামনে এসে পৌঁছলাম। রয় শয়ে আসতে আসতে অনেকটা দেরি হয়ে গেল। এত জার্নি করা সত্যিই আমার উচিত হয়নি। পেট কেমন ব্যথা ব্যথা করছে। কোমরে ও ব্যথা অনুভব হতে লাগল। বাইক থেকে নেমেই ও মা বলে আতকে উঠলাম। তল পেটে খুব জোরে চিনচিনে ব্যথা অনুভব হল। আমার আকুতি দেখে ভাইয়া ঝটপট বাইক থেকে নেমে চিন্তিত ভঙ্গিতে বললেন, খুব বেশি ব্যথা হচ্ছে তোকে বারবার। ভাইয়া কথাটা শেষ করতে পারলেন না। তার আগেই ঝড়ো ঝড়ো করে আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। এই মুহূর্তে ভাইয়া ঠিক কি করবে বুঝতে না পেরে আমার ব্যাগটা হাতে নিয়ে বাড়ির ভিতরে যাওয়ার জন্য পা বাড়াল। আমি ওঠ নিঃশব্দে অশ্রু বিসর্জন দিতে দিতে ভাইয়ার পিছু পিছু বাড়ির মধ্যে প্রবেশ করলাম। সদর দরজা ভিড়িয়ে দেওয়া থাকলেও বাড়ির ভেতরের দরজায় মস্ত বড় একটা তালা ঝুলছে। উনি বাড়ি নেই দেখে বুকটা ছ্যাঁতো করে উঠল। এই ভর দুপুরে উনি কোথায় ভেবে পরক্ষণে হুট করে মনে হল উনি আবার রাজশাহী চলে যায়নি তো। বিষয়টা তাহলে কতটা জগা খিচুড়ি হবে ভেবেই অস্থির লাগতে শুরু করল। তখন সবাই যে আমাকে ঠিক কি করবে বিষয়টা ভেবেই ঢোক গিললাম। ভাইয়া বারান্দা থেকে একটা চেয়ার টেনে এনে আমার সামনে দিলেন।
চোখের ইশারায় বসতে বলে ফোন বের করলেন। বুঝতে পারলাম উনাকে ফোন দিতে চাইছেন ভাইয়া। তার আগেই সদর দরজা খুলে কারো আগমন টের পেলাম। চোখ তুলে তাকিয়ে দেখলাম মামুন চাচা দাঁড়িয়ে আছে। এই সময় আমাদের এখানে দেখে প্রথমে ভূত দেখার মতো চমকে গেলেও মুহূর্তেই নিজেকে সামলে হেসে হাসি মুখে কুশল বিনিময় করলেন। কখন এসেছি এইসব জিজ্ঞেস করলেন। ভাইয়া চাচার কথার জবাব দিয়ে স্বাভাবিক স্বরে জিজ্ঞেস করলেন, আরাফ ভাইয়া কোথায় গেছে চাচা? ভাইয়ার কথায় চাচা বারান্দার পশ্চিম পাশে রাখা কোদালটা হাতে নিলেন। আমাদের সামনে এসে স্বভাবসুলভ ভঙ্গিতে বললেন, আরাফ বাবা সারাদিন বাড়িতে খুব কমই থাকে। সারাদিন খামার বাড়িই সময় দেয়। চলো বাবা আমি তোমাদের নিয়া যাইতাছি। আমাকে কোদাল আনবারই বাবা দিয়ে পাঠাইছে। চাচার কথায় ভাইয়া আমি বিস্মিত চোখে একে অন্যের মুখ চাওয়াচাওয়ি করলাম। খামার বাড়ি, এই নামটা প্রথমবার শুনলাম। কিছু বুঝে উঠতে না পেরে কিছু জিজ্ঞেস করার আগেই চাচা দ্রুত পায়ে বাহিরের উদ্দেশ্যে যেতে যেতে বললেন, তোমরা আমার সাথে আসবা নাকি আমি গিয়া আরাফ বাবারে আইতে কমু? চাচার কথায় ভাইয়া কিছু বলার আগেই আমি জোর গলায় বলে উঠলাম, চলেন চাচা আমরাই যাব। কথাগুলো বলে ভাইয়া আর আমি চাচার পিছনে হাঁটতে লাগলাম। সবকিছু কেমন ধোঁয়াশা লাগছে। যতক্ষণ না সবকিছু নিজ চোখে দেখতে পারছি শান্তি পাব না। কাঁটাতারের বেড়া আর নেট দিয়ে বিশাল একটা এরিয়া ঘিরে রাখা রয়েছে। এক পাশে দরজা তৈরি, দরজা দিয়ে চাচা ভেতরে প্রবেশ করলেন। ভ্রু কুঁচকে চাচাকে অনুসরণ করে আমরা ভেতরে প্রবেশ করলাম। ভেতরের পরিবেশ দেখে চোখ কপালে উঠে যাওয়ার মতো উপক্রম। শুরুতেই সারি সারি বিভিন্ন ধরনের ফুলের গাছ দেখতে পেলাম। ছোট খাটো নার্সারির মতো বিভিন্ন ধরনের ফুলের গাছ রয়েছে এখানে। মাঝখান দিয়ে সরু রাস্তা করে দেওয়া হয়েছে। চাচাকে অনুসরণ করে এক পা দু পা করে ভেতরে প্রবেশ করতেই একপাশে ছোট করে নেট দিয়ে ঘেরা জায়গায় দুটো বড় বড় রাজহাঁস এবং তাদের সাথে ছোট ছোট অসংখ্য রাজহাঁসের বাচ্চা দেখতে পেলাম। ঘেরার ভেতরে তাদের জন্য কাঠ দিয়ে তৈরি ছোট একটা বাড়ি, পাশাপাশি ছোট একটা বাথটাবে পানি ভর্তি করা রয়েছে। বাচ্চাগুলো যেন সেই পানিতে নেমে গোসল দিতে পারে, তাই ইট দিয়ে ছোট্ট করে ওদের জন্য সিঁড়ি তৈরি করে দেওয়া হয়েছে। খুঁটিয়ে খুঁটিয়ে সবকিছু দেখতেই ভাইয়া ডাক দিল, অ্যান। ভাইয়ার ডাকে পিছন ফিরে তাকাতেই খুশিতে মনটা ভরে উঠল। অগণিত ছোট ছোট খরগোশ রাখা আছে সেখানে। সেখানেও তাদের জন্য নেট দিয়ে নির্দিষ্ট একটা এরিয়াল ঘিরে দেওয়া হয়েছে। ওদের জন্য ভেতরে দোতলা বিশিষ্ট কাঠের অট্টালিকা ডিজাইন করে একটা সুন্দর বাড়ি তৈরি করা হয়েছে। আমি ছুটে ওদের কাছে যেতেই দ্রুত ওরা অনেকেই ঘরের মধ্যে প্রবেশ করল। কিছুক্ষণ পর মুখ বের করে উকি দিয়ে আমাকে দেখতে লাগলো। আর কিছু খরগোশ কুটকুট করে গাজর খেতে খেতে আমার দিকে তাকালো। ঠিক বুঝে উঠতে পারছি না আমি ঠিক কোনো জায়গায় এসেছি। চাচার মতে এটাই কি খামার বাড়ি? আর উনি যে আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলেন, এটাই কি সেই সারপ্রাইজ? বিষয়গুলো ভাবতে ভাবতে সামনের দিকে এগিয়ে গেলাম। মাঝখানে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আর চারপাশের মন মুগ্ধকর পরিবেশ দেখছি। বাম পাশে রাজহাঁস এর ঘর পেরিয়েই দেখতে পেলাম বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফলের গাছ। সব গাছ চিনতে না পারলেও কিছু গাছ ঠিক চিনতে পারলাম, যেমন মাল্টা, কমলা, রাববেরি, মালবেরি, পেঁপে, আতা, বেল, বরই, আমড়া সহ বিভিন্ন ধরনের গাছ।
কিছু গাছে আধা পাকা ফলও দেখতে পেলাম। আর ডান পাশ থেকে খরগোশের ঘর পেরিয়েই বিভিন্ন ধরনের সবজির গাছ দেখতে পেলাম। 2 সারি 4 সারি ভাবে রসুন, পেঁয়াজ, আলু, টমেটো, গাজর, শসা, বেগুন, মূলা, ফুলকপি, বাঁধাকপি আরও বিভিন্ন ধরনের সবজির আবাদ করা আছে। এত কিছু দেখে ভাইয়া উনার কথা টোটালি ভুলে গেছি। আর একটু এগুলে কি দেখতে পাবো এই ভেবে এগিয়ে যেতেই পা আটকে গেল। কালো ট্রাউজার আর নীলটি শার্ট পরে শুকনো মুখে উনি আমার দিকে এগিয়ে আসছেন। পুরো শরীর ঘেমে নিয়ে একাকার অবস্থা উনার। মাত্র কয়েকদিনের ব্যবধানে গৌরবর্ণ মানুষ কেমন শ্যাম বর্ণ ধারণ করেছেন। চোখ মুখও শুকিয়ে গেছে অনেকটা। দেখে বোঝাই যাচ্ছে নিজের ঠিকমতো যত্ন নিচ্ছেন না উনি। উনাকে কাছে আসতে দেখেই ফুপিয়ে উঠলাম আমি। বুক ফেটে কান্নারা এসে গলায় দলা পাকিয়ে আটকে গিয়েছে যেন। উনি হাসি মাখা মলিন মুখে যত এগিয়ে আসছেন, বুকের মধ্যে তত হু হু করে উঠছে আমার। ঠোঁট ফুলিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম আমি। উনি সামনে এসে দাঁড়ালেন। চোখ থেকে অশ্রুকণা ঝড়ো ঝড়ো করে গড়িয়ে পড়ল। চাপা কান্নায় বুক ফেটে যাওয়ার আগেই উনাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। ভুলে গেলাম ভাইয়ার কথা, চাচার কথা, শুধু মনে হলো এই আলিঙ্গন না হলে আমি দম বন্ধ হয়ে মরে যাব। উনাকে জড়িয়ে ধরতেই কান্নারা গলা ছেড়ে বেরিয়ে এলো। উনার পিঠের অংশেরটি শার্ট খামছে সশব্দে ডুকরে কেঁদে উঠলাম। উনি মুচকি হেসে রসিকতার স্বরে বললেন, দিল তো আমার সারপ্রাইজের ব্যান্ড বাজিয়ে। উনার কথায় আলিঙ্গন আরো গাঢ় করলাম। উনার বুকে মাথা দিয়ে শান্ত স্বরে বললাম, আপনি অনেক নিষ্ঠুর। আমার কথায় উনি আমার আলিঙ্গন আলগা করলেন। আমার মুখের দিকে চেয়ে মুচকি হেসে বললেন, তাই না? ঠিক আছে ম্যাডাম, এই নিষ্ঠুর কে আর 10 মিনিট সময় দিন। আমি হাতগুলো ধুয়ে আসি কেমন? উনার কথায় উনার হাতের দিকে লক্ষ্য করলাম। হাতে ধুলো মাটি দেখে বুঝতে পারলাম উনি আমাকে কেন শক্তভাবে জড়িয়ে ধরলেন না। মাথা হ্যাঁ সম্মতিতে নাড়িয়ে উনার কথায় সম্মতি জানালাম। উনি আমাকে উনার পিছু পিছু আসতে বলে সামনের উদ্দেশ্যে গেলেন। কিছুদূর সামনে গিয়ে দেখতে পেলাম ছনের অর্ধনির্মিত একটা ছোট বাড়ি। সামনে বারান্দা, বারান্দায় বেতের দুটো চেয়ার আর একটা টেবিল দেখতে পেলাম। ভাইয়া একটা চেয়ারে বসে আছেন। আমাকে দেখে একটা চেয়ার এগিয়ে আমাকে বসতে বললেন। আমি না বসে ঘরের মধ্যে প্রবেশ করলাম। বড় একটা ঘর, ইট দিয়ে বানালেও। উপরের ছাদটা ছনের তৈরি। দেওয়াল মেঝে ঘষে মেঝে রং করা হয়েছে। তবে ঘরে কোনো আসবাবপত্র নেই। পুরো ঘর পর্যবেক্ষণ করে বাহিরে এলাম। খোলা 4 হাত চওড়া বারান্দা, পাকা করা এবং উপরে ছনের ছাদ খাড়াভাবে নেমে এসেছে। ছনের শেষমাত্র মাথা ছুঁই ছুঁই করে দেওয়া হয়েছে। বারান্দার 2 পাশ থেকে হাঁটু পর্যন্ত ইট দিয়ে বেঁধে দিয়ে সামনে খোলা গেট রাখা হয়েছে। সেখানে পরপর 3টি সিঁড়ি দিয়ে দুপাশে বসার জায়গা করা রয়েছে। বারান্দায় দরজার সামনে সোজা হয়ে দাঁড়ালেই খামার বাড়ির মাঝের সরু রাস্তা দিয়ে একদম মেইন গেট দেখা যাচ্ছে। দুপাশে অগণিত গাছপালা আর মনোরম পরিবেশ দেখে মানসিক শান্তি অনুভব হলো আমার। হঠাৎই ঝাপটিয়ে কিছু কবুতর সামনে এসে পড়ল। চালের বাহিরে উকি দিয়ে দেখলাম ঘরের পাশে কাঠের তৈরি কি সুন্দর কবুতরের বাসা। ভেতরে অনেকগুলো কবুতর গুটুর গুটুর করে ডেকে যাচ্ছে। উনি আমাকে ঠিক কিভাবে সারপ্রাইজ দিতেন জানা নেই। তবে এত কিছু দেখে সত্যি আমি সারপ্রাইজড হয়ে গেছি।
বিস্ময় আর মুগ্ধতার রেশ এখনো যেন কাটাতে পারছি না। বিকেল গড়িয়ে সন্ধে হতে চলেছে। উনার বুকে মাথা দিয়ে চুপচাপ শুয়ে রয়েছি। ওখান থেকে কিছুক্ষণ পরই বাড়ি ফিরে এসেছিলাম। ভাইয়া বিকেলেই আবার চলে গিয়েছেন। উনি বহুবার থাকার জন্য বললেও ভাইয়া রাজি হয়নি। ভাইয়া চলে যাওয়ার পর উনি উপরে উঠে আসলেন। খামার বাড়ি থেকে এসে আমি গোসল দিয়ে ফ্রেশ হয়ে গোলাপি রঙের সাদা পাড়ের একটা সুতি কাতান শাড়ি গায়ে জড়িয়েছি। ভাইয়াকে এগিয়ে দিয়ে উনি উপরে আসার পর থেকেই উনার বুকে মুখ ডুবিয়ে চুপচাপ শুয়ে আছি। বহুবার, বহু প্রশ্ন, অনেক কথা বললেও আমি কোনো উত্তর দিইনি। শুধু উনার ঠোঁটে হাত দিয়ে চুপ থাকতে বলে। উনার বুকে ঘাপটি মেরে শুয়ে আছি। উনাকে ঠিক কিভাবে কথাগুলো বলবো, সেগুলো গুছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। অনেকক্ষণ ধরে কথা গুছিয়ে সবে বলবো বলে ভেবেছি। ঠিক সেই মুহূর্তেই উনি রাশভারী গলায় বললেন, খুব ইচ্ছে ছিল আমার ছোট একটা খামার বাড়ি তৈরি করব। সেখানে সব ধরনের ফল ফুলের গাছ থাকবে, সবজি বাগান থাকবে, পছন্দের পশু পাখিট পুষব। বাহির থেকে কিছু কিনে খাওয়ার যেন প্রয়োজন না হয়। ছোট থেকেই এই স্বপ্ন দেখতাম। তবে আলহামদুলিল্লাহ স্বপ্ন পূরণ হয়েছে। সামনে তো সব দেখেছ, পিছনের দিকে আরও জায়গা রয়েছে। এক পাশে গরুর খামার করেছি। আপাতত 2টা গরু আছে। খামারে 2টা খাসি, 3টা ভেড়াও রয়েছে। আর অবশিষ্ট জায়গায় আমের বাগানের পরিকল্পনা রয়েছে। ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যেই কাজ শুরু করব। আমাদের সাপাহার এখন আমের জন্য বিখ্যাত বুঝলে। আলহামদুলিল্লাহ আম থেকে ভালো ফিডব্যাক পাব। তোমার পছন্দ হয়েছে তো নিরুপমা? উনার কথা উনার সিদ্ধান্ত ভালো লাগলেও আমার গুছিয়ে রাখা কথাগুলো গুলিয়ে ফেলেছি তাই মন খারাপ করে। উনার কথার উত্তরে শুধু হুমম বলতেই উনি আমাকে বুক থেকে সরালেন। দ্রুত আমাকে চিৎ করে শুইয়ে দিয়ে আমার শরীরের উপর উঠে পড়লেন পুরো ভার গায়ের উপর ফেলে। চিবুকে মৃদু চাপ দিয়ে ধরে মেকি রাগ দেখিয়ে বললেন, এই মেয়ে কি সমস্যা? এসে থেকে এমন কেন করছো হুম্মম? উনার শক্তপোক্ত শরীরের ভারে দম বন্ধ হয়ে আসলো আমার। হাত দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করতেই উনি শক্ত করে হাত ধরে বিছানায় চেপে ধরলেন। উনার শরীরের চাপ পেটের উপর পড়ছে বিষয়টা মনে হতেই আমি চোখ বড় বড় করে উনার দিকে তাকালাম। কি করব না করব ভেবে কাদো কাদো গলায় মিনতির স্বরে বললাম, আল্লাহর দোহাই লাগে দ্রুত নেমে পড়ুন। আমার কথায় উনি ভ্রু কুঁচকে আমার দিকে তাকালেন। কখনো আমি উনাকে এমনভাবে কিছু বলি না, তাই অবাক হলেন। তবুও নিজেকে স্বাভাবিক রেখে গলায় মুখ ডুবিয়ে গাঢ় গলায় বলতে লাগলেন, হুম্মম, একদম নয়। এতদিন পর বউকে কাছে পেয়েছি, আদর করব না নাকি? মোটেও ছাড়ব না। উনার কথায় কান্না পাওয়ার মতো অবস্থা আমার। আর বেশিক্ষণ এভাবে থাকলে বাবুর কোনো ক্ষতি হয় সেই ভয়। খুব দ্রুত বলে উঠলাম, দয়া করে উঠুন প্লিজ, নয়তো বাবু কষ্ট পাবে। শেষের কথা যত দ্রুত সম্ভব বলে চোখ মুখ খিচে বন্ধ করলাম। আমার কথায় উনি ঠিক কি বুঝতে পারল জানি না, তবে বুকের উপর থেকে উনি সরে গেলেন। চোখ বুজে আমি পড়ে রইলাম অনেকক্ষণ কোনো সারা শব্দ না পেয়ে। হালকা করে চোখ মেলে কি হয়েছে বুঝতে চাইতেন। দেখতে পেলাম উনি জিজ্ঞাসু দৃষ্টিতে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। দেখেই পুনরায় আমি চোখ বন্ধ করতে যাওয়ার আগেই উনি রাশভারী গলায় বললেন, আমার দিকে তাকাও নিরুপমা। কথাটা খুবই গম্ভীর শোনাল। হঠাৎ উনার গম্ভীরতা উপলব্ধি করতেই ভয় আমি চোখ খুলে তাকালাম।
উনি ভ্রু কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বিস্মিত স্বরে বললেন, একটু আগে তুমি ঠিক কি বলেছ, পুনরায় বলবে? আমি ঠিক শুনতে পারিনি। উনার প্রশ্নের উত্তর ঠিক কিভাবে দিব ভেবে হাত পা ঠান্ডা হয়ে গেল আমার। ভেবেছিলাম কি আর হচ্ছেটা কি ভেবে রাগও হল নিজের প্রতি। হঠাৎ উনার গম্ভীরতা দেখে ভয় হতে লাগল। উনি কি বাবুর কথা শুনে খুশি হবেন না? মুহূর্তেই ভয় গলা শুকিয়ে আসল। কি বলবো বুঝতে না পেরে অপরাধীর ন্যায় উনার দিকে তাকিয়ে রইলাম। আমার কাছ থেকে কোনো উত্তর না পেয়ে উনি এবার গম্ভীর স্বরে বললেন, এইবার কিন্তু পুরোপুরি তোমার উপর উঠে পড়ব বলছি, শত বললেও নামব না। কিন্তু কি বলেছিলে জলদি বলো। উনার হুমকি শুনে আমি শেষ। উনি যে পেট থেকে কথা বের করবেন তার নিশ্চিত। তাই নিজেকে প্রস্তুত করে উনার হাতটা ধরলাম। ধীরে ধীরে উনার হাতটা আমার শাড়ি ভেদ করে উন্মুক্ত পেটের উপর ধরলাম। ছল ছল চোখে অপলক দৃষ্টিতে উনার দিকে চেয়ে কাপা কাপা গলায় শান্ত স্বরে বললাম, এখানে একটু কান পেতে অনুভব করবেন? আমি নাওকে একটু অনুভব করতে পারি না? আমার আগে নয় আপনিই অনুভব করুন। আমি হতবাক চোখে তাকিয়ে আছি উনার দিকে। আমার এত বড় সুখবরেও উনার কোনো ভাবান্তর দেখতে পারলাম না। পূর্বের ন্যায় বিস্মিত চোখে আমার দিকে তাকিয়ে আছে। উনি কি অতিরিক্ত আনন্দে বাকরুদ্ধ হয়ে গেছে? নাকি কোনো ক্রমে অসন্তুষ্ট হয়েছে? কিছুই বুঝতে সক্ষম হলাম না। তবে অনুভব করলাম উন্মুক্ত পেটের উপর উনার হাতের মৃদু কম্পন। উনার কম্পনরত হাতটা একটু গাঢ়ভাবে আমার পেটের উপর চেপে ধরলাম। ছল ছল দৃষ্টিতে উনার চোখের দিকে তাকালাম। নিজের অজান্তেই চোখের কোণ বেয়ে নোনা পানি গড়িয়ে পড়ল। কান্নারা যেন গলায় দলা পাকিয়ে আটকে গেল। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে উনার দিক থেকে চোখ ফিরিয়ে বিমুখ হয়ে নীরবে অশ্রু বিসর্জন দিতে লাগলাম। ভেবেছিলাম খবরটা পেয়ে খুশিতে আত্মহারা হয়ে উনি আমাকে জড়িয়ে ধরবেন। বুকে আগলে জীবনের শ্রেষ্ঠ উপহারের জন্য কৃতজ্ঞতা জানবেন। আমার ভাবনার কোনো কিছুই যখন ঘটল না, উনি কোনো প্রতিক্রিয়াই যখন দেখালেন না, হৃদয়টা যেন ক্ষতবিক্ষত হয়ে গেল। জীবনের প্রথম উনার প্রতি রাগ হল, তীব্র অভিমানে বিমুখ হয়ে চোখ বন্ধ করে ফুঁপিয়ে উঠতেই শিউরে উঠলাম। শাড়ি সরিয়ে উন্মুক্ত পেটে উনি মাথা রাখলেন। উনার খোঁচা খোঁচা দাড়িতে তলপেটে হালকা সূচ ফুটানোর মতো অনুভূতি হতেই সর্বাঙ্গ শিহরিত হয়ে উঠল। উনার মতি গতি এখনো ঠিক বুঝে উঠতে পারলাম না। অনুভব হল উনি গভীর মনোযোগ দিয়ে পেটে কান পেতে আছেন। হয়তো অনুভব করতে চাইছেন নিজের অস্তিত্বকে। উনার এই সামান্য প্রতিক্রিয়াতে পুরনো বিষণ্ণতা একদম কেটে গেল। বুক থেকে এক টন বোঝা যেন মুহূর্তেই নেমে গেল। উনার মাথার চুলের ফাঁকে হাত বুলিয়ে সবে বলতে যাব, অনুভব করতে পারলেন ওকে? তার আগেই পেটের উপর ঠান্ডা, ভেজা কিছু অনুভব করলাম। সেটা ঠিক কি তা বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগল। যখন বুঝতে পারলাম আসলে বিষয়টা ঠিক কি, দ্রুত উঠার চেষ্টা করতেই উনি পেটে মাথা রেখেই শক্তভাবে কোমর জড়িয়ে ধরলেন। উনার শক্তির সাথে কুলিয়ে উঠতে না পেরে পুনরায় দপ করে শুয়ে পড়লাম। তবে কৌতূহল সামলাতে না পেরে বহুবার উনার মুখটা দেখার বৃথা চেষ্টা চালিয়ে যখন ব্যর্থ হলাম, তখন চট করে মাথায় একটা বুদ্ধি এলো। শক্তিতে উনার সাথে পারব না, তাই বুদ্ধি খাটানোর প্রয়োজন ভেবে অযথায় জোরে আহোহো বলে চেঁচিয়ে উঠলাম। উনাকে বুঝাতে চাইলাম পেটে প্রচণ্ড ব্যথা অনুভব হচ্ছে। আমার বুদ্ধিটা কাজে দিল। আচমকা আমার চেঁচিয়ে উঠাতে উনি উত্তেজিত হয়ে উঠে বসলেন। পেটে আলতোভাবে হাত রেখে উত্তেজিত গলায় জিজ্ঞেস করলেন, কি হয়েছে, কোথায় ব্যথা পেয়েছ নিরুপমা?
উনার আতকে উঠা মুখটা দেখে হাসি পেল। মুখ টিপে হাসি আটকিয়ে উঠে উনার মুখোমুখি হয়ে বসলাম। আমার উঠে বসাতে পেট থেকে উনার হাতটা পড়ে গেল। পুনরায় উনার হাতটা আমার পেটে ধরে ইনোসেন্ট ফেস নিয়ে কাতর স্বরে বললাম, এইখানে খুব জোরে ব্যথা লাগল। মনে হয় বাবু লাথি দেওয়া শিখে গেছে। আমার কথায় উনি মনে হয় আকাশ থেকে পড়লেন। বিস্মিত চোখে অবাক হয়ে একটু জোর গলায় বললেন, কি হো হো হো। উনার মুখটা একদম দেখার মতো হয়েছে। আমার কথায় পুরোপুরি ভরকে গেছে মনে হয়। উনাকে আরো ভরকে দেওয়ার জন্য মিনমিনে গলায় বললাম, নিশ্চয় বাবার উপর অভিমান হয়েছে। ওর আগমনে বাবা বুঝি খুশি নন। বিষয়টা ও আজ করতে পেরেছে নিশ্চয়। শেষের কথাগুলো বলতে বলতে আমার গলা আটকে যাচ্ছে। কান্নারা গলায় আটকে কথাগুলো কেঁপে উঠল। কথাগুলো শেষ করতে না পারতেই ঝড়ের গতিতে উনি আমাকে জড়িয়ে ধরলেন। বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে নিলেন। জোরে জোরে নিঃশ্বাস ফেলে কাঁপা কাঁপা গলায় বলে উঠলেন, এত বড় অপবাদ দিও না প্রিয়। এমনিতেই অপরাধ বোধে পুড়ে মরছি। জীবনের শ্রেষ্ঠ উপহারের আগমনের প্রথম মুহূর্তে তোমার পাশে থাকতে পারিনি। তার যন্ত্রণায় ফেটে যাচ্ছে হৃদয়ে। এখন যদি তুমি এত বড় অপবাদ দাও, যন্ত্রণায় পুড়ে ছাই হয়ে যাব আমি। নিজের সন্তানের সামনে দাঁড়ানোর মতো যোগ্যতাও থাকবে না তখন। এতটা ও অকৃতজ্ঞ ভেবো না আমায় প্লিজ। কথাগুলো কানে পৌঁছাতেই আলিঙ্গন দৃঢ় করলাম। ডুকরে কেঁদে উনার পিঠের অংশের শার্ট খামচে ধরলাম। এতক্ষণ চেপে রাখা কষ্টগুলো বুক চিরে কান্নার রূপে বেরিয়ে এলো। উনি আমাকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে শান্ত স্বরে বললেন, বিশ্বাস কর, কখনো কল্পনাও করিনি এত বড় মুহূর্তে আমি তোমার পাশে থাকব না। ভেবেছিলাম আমাদের ভালোবাসার ফসল দুনিয়াতে আসার খবর সর্বপ্রথম আমিই পাব। শুরু থেকে শেষটা আমি প্রতিনিয়ত তোমার পাশে থাকব। তবে বিগত কয়েকদিন আমার স্বপ্ন বাস্তবায়নে আমি এতটাই বিভোর ছিলাম যে তোমাকে একদম একা ছেড়ে দিয়েছি। কান্নার গতি অনেকটাই কমে গিয়েছে আমার। শেষমেশ শুনি যে খুশি এই খবরটাই যেন আমার কলিজা জুড়িয়ে যাওয়ার জন্য যথেষ্ট। উনি আবার শান্ত স্বরে বলতে লাগলেন, তুমি যখন প্রথমে খবরটা দিল, বিশ্বাস কর, আনন্দে আমি বাকরুদ্ধ হয়ে পড়েছিলাম। নিজের কানকেও বিশ্বাস হচ্ছিল না আমার। আনন্দে আমি ঠিক কি করব এই মুহূর্তে বুঝে উঠতে পারছিলাম না। পরক্ষণে যখন মনে হল, কাল তুমি আমাকে অভিমানে নিষ্ঠুর বলেছিলে, আজ তুমি নিজে থেকে এই অবস্থায় বাইকে চেপে এতদূর জার্নি করে চলে এসেছ। যেখানে এতদিনের দূরত্বে তুমি ভালোবাসার টানে খবরটা জানতে এই অবস্থায় আমার কাছে ছুটে এসেছ, সেখানে আমি কত নিষ্ঠুরতায় তোমার মনের খবর রাখতে পারিনি, একবারও উপলব্ধি করতে পারিনি। তোমার অস্থিরতার কারণ, যেই আমি তোমার চোখের দিকে তাকালে তোমার মনের খবর পেয়ে যেতাম, সেই আমি তোমার শুকিয়ে যাওয়া মলিন মুখটা, চোখের নিচের কালো দাগগুলো দেখেও কিছুই আঁচ করতে পারিনি। শেষের কথাগুলো বলতে বলতে উনার গলা কেমন যেন আটকে আটকে যাচ্ছিল। কাঁপা কাঁপা গলায় যখন উনি বললেন, দিন শেষে আমিও মনে হয় অযোগ্য হয়ে যাচ্ছি নিরুপমা। উনার কথায় আমি আলিঙ্গন আলগা করলাম। বিস্মিত চোখে আজলা ভরে উনার মুখটা সামনে আনলাম। উনি মাথা নিচু করে মলিন মুখে নিচের দিকে তাকিয়ে আছেন। যে মানুষ সবসময় আমার চোখের দিকে তাকিয়ে থাকে, তাকে আজ চোখ ফিরিয়ে রাখতে দেখে বুকে মোচড় দিয়ে উঠল।
কপট রাগ দেখিয়ে দুহাতে উনার মুখটা উঁচু করে ধরে দাঁতে দাঁত চেপে বললাম, আমার চোখের দিক থেকে চোখ সরিয়ে নিলে খুন করে ফেলবে কিন্তু আল আরাফ ওয়াহি। আমার কথায় উনি মলিন হেসে আমার চোখের দিকে তাকালাম। এই প্রথম উনার চোখগুলো ভাষা ভাষা দেখলাম। লালবর্ণের ভাষা ভাষা চোখগুলোতে ঠোঁট ছুঁয়ে দিলাম। হাঁটু ভাঁজ করে বিছানায় বসে উনার গলা জড়িয়ে কাঁধের উপর চিবুক রাখলাম। উনি কোমর জড়িয়ে গলায় মুখ গুজে দিলেন। উনার মাথার চুলের মাঝে হাত বুলিয়ে দিতে দিতে শান্ত কণ্ঠে বললাম, খুব বেশি দেরি হয়ে যায়নি। আপনি প্রথম থেকে শেষ পর্যন্তই আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। আমার কথায় উনি এক হাতে আমার কোমর আরেক হাত হাঁটুর মাঝে এলিয়ে দিয়ে চোখের পলকে আমাকে উনার কোলের মধ্যে বসিয়ে নিলেন। আমি উনার গলা জড়িয়ে মুচকি হেসে উনার দিকে তাকালাম। উনি মলিন হেসে আফসোসের ন্যায় বললেন, কি বলো? বেবি অলরেডি মুভ করতে শুরু করেছে, আর তুমি বলছো খুব বেশি দেরি হয়নি? উনার কথায় আমি মুচকি হাসলাম। স্বাভাবিক স্বরে বললাম, আমাদের দেখা হয়নি মোট কতদিন? উনি দ্রুত জবাব দিলেন, 15 দিনের মতো। আমি আবার মুখ টিপে হেসে বললাম, এর আগে যদি বেবি কনসেপ্ট করতাম, আপনি কি জানতেন না? উনি ছোট্ট করে হুম বললেন। আমি পূর্বের ন্যায় হেসে রসিকতার স্বরে বললাম, তাহলে আপনি কি এইটুকুও বোঝেন না? একটা বেবি ঠিক কতদিন পর মুভ করে? যেখানে আমাদের বিয়ের বয়সই মাত্র 5 মাস, তার মধ্যে আমরা আলাদা ছিলাম মাত্র 15 দিন। আমার কথায় উনি চোখ পাকিয়ে তাকালেন। আমি যে উনাকে নিয়ে মজা করছি বিষয়টা বুঝতে পেরে মেকি রাগ দেখিয়ে রাশভারী গলায় বললেন, তুমি আমার সাথে মজা করেছে, রাইট? উনার রাগী রাগী মুখটা দেখে খিলখিলিয়ে হেসে উঠলাম। হাসতে হাসতে বললাম, তা নয়তো কি? পরশু জানতে পেরেছি বিষয়টা, সবে 5 সপ্তাহ চলছে। ও মুভ কি করে করবে? এখন তো ওর হার্টবিটও আসেনি। কথাগুলো বলে পুনরায় হেসে উঠলাম। উনার গলা থেকে ডান হাত আলগা করে উনার কপালে মৃদু ঠেস দিয়ে রসিকতার স্বরে বললাম, এটুকুও বোঝেন না? কথাটা বলে পুনরায় হেসে উঠলাম। হাসতে হাসতে উনার বুকের মাঝে মুখ ডুবিয়ে দিলাম। ইস্ট রাগ দেখিয়ে উনার বীর বীর করে বলা কিছু কথা কানে আসল। প্রথম প্রথম বাবা ইচ্ছি, এত শত জানব কোথায়? একে তো মজা নিয়েছ, এখন আবার বোকা বলে আখ্যায়িত করছ। একটু অপেক্ষা কর, আমার মেয়ে আসুক, তখন বাবা মেয়েতে মিলে তোমাকে খুব জ্বালাতন করব। উনার কথায় উনার বুক থেকে মুখটা উপরে তুললাম। মুখ বেঁকিয়ে ব্যঙ্গ করে বললাম, সেটা না হয় পরে হবে। এখন আপনার মেয়ের পিৎজা খেতে ইচ্ছে হচ্ছে, জলদি গিয়ে পিৎজা নিয়ে আসুন। আমার কথায় উনি চোখ বড় বড় করলেন। মাথা চুলকে অসহায় ফেস নিয়ে মিনমিনে গলায় বললেন, এই সন্ধ্যায় এই অজপাড়া গ্রামে তোমাকে পিৎজা কিভাবে এনে দেব? উনার অসহায় মুখটা দেখে প্রাণ খুলে হেসে উঠলাম। হাসতে হাসতে রসিকতার স্বরে বললাম, আগে 9 মাস আপনি সহ্য করুন আমাদের অত্যাচার, বাকি জীবনটা নয় আমিই সহ্য করব। আমার কথায় উনি পলকহীন চাহনিতে আমার দিকে তাকালেন। মুচকি হেসে গাঢ় গলায় বললেন, কতদিন পর তোমাকে প্রাণ খুলে হাসতে দেখলাম নিরুপমা। বুকের মধ্যে কেন জানি অসম্ভব শান্তি অনুভব হচ্ছে। তোমার মুখের হাসিটা সবসময় বজায় থাকুক প্রিয়। এই হাসিটা দিন শেষে আমাকে অনুপ্রেরণা যোগাবে। উনার বলা প্রতিটি মোহময় কথা আমি মন দিয়ে শুনলাম। মুচকি হেসে মুখ উঁচু করে উনার গালে গাঢ় চুম্বন এঁকে দিলাম।
কোলে রাখা অবস্থায় উনি ধীরে ধীরে আমাকে বিছানায় শুইয়ে দিলেন। শরীরের 20% ভর আমার উপর দিয়ে কপালে কপাল ঠেকালেন। উনার গরম নিঃশ্বাস চোখে মুখে আছড়ে পড়তেই চোখ বন্ধ করে ফেললাম। অনুভব করলাম উনার উষ্ণ ঠোঁটের বিচরণ আমার ঠোঁটে। স্পর্শগুলো গাঢ় থেকে গাঢ়তর হতে লাগল। ঠোঁট ছেড়ে উনি গলায় মুখ ডুবিয়ে দিলেন। ভালোবাসায় ভরিয়ে দিতে লাগলেন আমাকে। আবেশে চোখের কোনো বেয়ে গড়িয়ে পড়ল নোনা পানি। ফিস ফিস করে গাঢ় গলায় নেশা নেশা ভরা কণ্ঠে উনি বলে উঠলেন, ভালোবাসি, ভালোবাসি, সীমাহীন ভালোবাসি। চলবে।